আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে আমরা ডায়াফ্রাম পড়তেছি। আচ্ছা এর আগে হচ্ছে আমাদের একটা জিনিস একটু আমরা দেখে আসি, যে এই ছবিটা, এই ছবিটা যদিও আগে আমরা অনেকবার দেখছি, তাও আমাদের বারবারই লাগবে। এই যে এটা কিসের ছবি? এটা হচ্ছে আমাদের থোরাসিক কেজের ছবি। হ্যাঁ, তাহলে একটু মানে রিকল করি আমরা আগে যা যা পড়ছিলাম। থোরাসিক কেজ টপিকটা তো আগেই আমরা পড়ছি। তাহলে থোরাসিক কেজের মধ্যে আমাদের কি কি থাকে? তিনটা জিনিস থাকে। একটা থাকে স্টারনাম, আর থাকে কি 12 পেয়ার রিবস, আর হচ্ছে যে 12টা থোরাসিক ভার্টিব্রা, তাই না? আচ্ছা এখন দেখো এই যে আমাদের থোরাক্স, হ্যাঁ আমি যদি এই ছবির মধ্যে খালি আমাদের থোরাক্সটুকুই দেখাইছে ছবিতে। এখন এই থোরাক্স থেকে যদি আমি নিচের দিকে নামি, তাহলে আমি কি পাবো? পাবো হচ্ছে অ্যাবডোমেন। ঠিক আছে, তাহলে দেখো যে থোরাক্স আর অ্যাবডোমেন এই দুইটার মাঝখানে কি একটা জাংশন আছে না? এই যে এইটাকে আমি বলতে পারি যে কি আমার থোরাক্স আর অ্যাবডোমেনের জাংশন, তাই না? যে এই যেখান থেকে আমার থোরাসিক, এই যে এইটাকে, এটা আমাদের কোস্টাল কার্টিলেজ, পিছনে হচ্ছে এই যে আমাদের 12 নাম্বার থোরাসিক ভার্টিব্রা, ঠিক আছে, এই যে পিছনে এটা আমাদের 12 রিবস। তাহলে মোটামুটি এই যে আমাদের একটা হচ্ছে যে একটা ফাঁকা জায়গা তৈরি হলো, এইটাকে আমি বলতে পারি এটা হচ্ছে আমার থোরাক্স আর অ্যাবডোমেনের জাংশন। তার মানে কি এখানে হচ্ছে থোরাক্স শেষ হচ্ছে, অ্যাবডোমেন শুরু হচ্ছে। তাহলে এই যে আমার থোরাক্স আর অ্যাবডোমেনের যে জাংশনটা, এইটাকে আমরা বলি হচ্ছে থোরাসিক আউটলেট। ঠিক আছে, মানে যেটা থোরাক্সের একদম নিচের মার্জিন। আচ্ছা সিমিলারলি যদি উপরের দিকে যাই, তাহলে কি যে এই থোরাক্স থেকে যদি আমি উপরের দিকে যাই, তাহলে কি থাকবে? থাকবে আমাদের গলা, মানে আমাদের নেক, তাই না? তাহলে এই যে আমাদের থোরাক্স আর নেকের যে জাংশন পয়েন্ট, এইটাকে আমরা বলি হচ্ছে থোরাসিক ইনলেট। ঠিক আছে, তার মানে সহজ বাংলায় কি, যে থোরাক্সের যে উপরের বাউন্ডারি, এই যে উপরের এই যে ছোট্ট বাউন্ডারি, এই বাউন্ডারিকে আমরা বলতেছি হচ্ছে থোরাসিক ইনলেট। আর আমাদের যে নিচের বাউন্ডারি, এই বাউন্ডারিকে আমরা বলতেছি হচ্ছে থোরাসিক আউটলেট। ঠিক আছে, আচ্ছা এখন এখান থেকে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে থোরাসিক ইনলেট আর থোরাসিক আউটলেটের বাউন্ডারি, হ্যাঁ, যে কি কি মিলে ফর্ম করে। তাহলে এটা তুমি ছবিটা যদি মাথার মধ্যে প্রসেস করে রাখতে পারো, তাহলে এটা কখনোই তোমার মুখস্থ করা লাগবে না। তাহলে দেখো ফার্স্টে আমরা থোরাসিক ইনলেটের বাউন্ডারিতে আসি। তাহলে থোরাসিক ইনলেটের বাউন্ডারি আমরা কিভাবে বলবো? যে থোরাসিক ইনলেটের সামনে থাকে হচ্ছে যে আমার স্টারনাম। ঠিক আছে, ছবি দেখে বলতে পারতেছি। পিছনে থাকে কি আমাদের ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা, এই যেটা আমাদের 1 নাম্বার থোরাসিক ভার্টিব্রা। আর আমাদের এই যে দুই সাইডে থাকবে কি ফার্স্ট রিব। ঠিক আছে, তাহলে কি সামনে স্টারনাম, পিছনে 1 নাম্বার থোরাসিক ভার্টিব্রা, দুই সাইডে হচ্ছে আমাদের ফার্স্ট রিব। আচ্ছা এখন এটা হচ্ছে যে আমি একটা গ্রসলি বললাম। ঠিক আছে, স্টারনাম 1 নাম্বার থোরাসিক ভার্টিব্রা, দুই সাইডে রিব। আচ্ছা এখন যদি এই কথাটাকে আমি একটু সুন্দর করে বইয়ের ভাষায় বলতে চাই, তাহলে আমি কি কি বলতে পারবো? দেখো ইনলেট মানে কি? ইনলেট মানে আমাদের একটা বাউন্ডারি, মানে একটা মার্জিনের মতো। এই যে যেই বরাবর আমি কার্সর নিচ্ছি, এই যে একটা মার্জিন। হ্যাঁ, তাহলে এই কথাটাকে আমি সুন্দর করে কিভাবে বলতে পারি? যে ইন ফ্রন্টে থাকে, মানে সামনে থাকে হচ্ছে যে আপার বর্ডার অফ দ্য ম্যানুব্রিয়াম স্টার্নি, তাই না? এই যে একটা বর্ডার কিন্তু খালি, যে সামনে থাকতেছে হচ্ছে আপার বর্ডার অফ দ্য ম্যানুব্রিয়াম স্টার্নি, পিছনে থাকতেছে হচ্ছে বডি অফ দ্য ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা, আর দুই সাইডে থাকতেছে হচ্ছে ইনার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব। ঠিক আছে, তার মানে দেখো প্রথম যেভাবে বলছিলাম ওইটা বললেও হবে, পরেরটা বললেও হবে। তো স্বাভাবিক পরের আনসারটা হচ্ছে আমার বইয়ের ভাষা, এটা হচ্ছে সুন্দর করে। তো এভাবে আনসার দিলে অবশ্যই তোমার ভাইবার ইমপ্রেশন বেটার হবে। তাহলে বললাম কি, আবার বলি, সামনে থাকে হচ্ছে আপার বর্ডার অফ দ্য ম্যানুব্রিয়াম স্টার্নি, পিছনে থাকে হচ্ছে বডি অফ দ্য থোরাসিক ভার্টিব্রা, দুই সাইডে থাকে হচ্ছে ইনার বর্ডার অফ দ্য ফার্স্ট রিব। হ্যাঁ, কোনো কিছু রিপিট করতে হলে বললো আমাকে। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ইনলেটের বাউন্ডারি। এখন তুমি সিমিলার ভাবে হচ্ছে আউটলেটের বাউন্ডারি হচ্ছে বলে ফেলো। ঠিক আছে, তাহলে দেখো আউটলেটের বাউন্ডারি আমি কিভাবে বলতে পারি? একইভাবে, যে আউটলেটের বাউন্ডারিতে সামনে থাকবে হচ্ছে যে আমার জিফয়েড প্রসেস, মানে জিফয়েড প্রসেস অফ দ্য স্টারনাম ইন ফ্রন্টে থাকতেছে। আচ্ছা পিছন দিকে কি থাকতেছে? পোস্টেরিয়রলি থাকতেছে হচ্ছে বডি অফ দ্য 12 থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো অ্যান্টেরোল্যাটেরালি, এই যে অ্যান্টেরোল্যাটেরাল মানে কি সামনের দিকে ল্যাটেরালি, অ্যান্টেরোল্যাটেরালি থাকতেছে হচ্ছে দুইটা কোস্টাল মার্জিন। হ্যাঁ, আর পোস্টেরোল্যাটেরালি থাকতেছে হচ্ছে 12 রিব। তাইলে এই ছবি দেখে দেখে আউটলেটের বাউন্ডারি আমি বলে ফেললাম। সামনে হচ্ছে জিফয়েড প্রসেস, পিছনে 12 নাম্বার থোরাসিক ভার্টিব্রার বডি, অ্যান্টেরোল্যাটেরালি হচ্ছে দুইটা কোস্টাল মার্জিন, আর পোস্টেরোল্যাটেরালি হচ্ছে আমার 12 রিব, দুই সাইডে দুইটা 12 রিব। তাহলে এই হচ্ছে আমার সেই থোরাসিক আউটলেটের বাউন্ডারি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো থোরাসিক আউটলেটের বাউন্ডারি আমরা কেন জানলাম? কারণ আজকে আমরা পড়তেছি হচ্ছে ডায়াফ্রাম। আচ্ছা ডায়াফ্রাম কোথায় থাকে? ডায়াফ্রাম থাকেই হচ্ছে আমাদের এই যে থোরাসিক আউটলেটে। হ্যাঁ, তার মানে কি থোরাসিক আউটলেট মানে কি থোরাক্স আর অ্যাবডোমেনের জাংশন। তার মানে এই যে আমাদের যেই ডায়াফ্রাম কি করে? এটা আমাদের থোরাক্সকে অ্যাবডোমেন থেকে হচ্ছে সেপারেট করে রাখে। ঠিক আছে, এটা একটা পর্দার মতো, যে হচ্ছে আমার দুইটা যে ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটি আর অ্যাবডোমিনাল ক্যাভিটি, এই দুইটার মাঝখানে একটা হচ্ছে বাউন্ডারি হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো
আমরা যেটা ধরো ছোট থেকেই মোটামুটি পড়ছি, মানে 9-10 থেকেই পড়ছি বা ইন্টারে উঠেও পড়ছি, সেটা কি এই যে ডায়াফ্রাম কিন্তু মুভ করতে পারে, তাই না? মানে ডায়াফ্রাম কি হয় যে যখন আমরা শ্বাস প্রশ্বাস নিই তখন আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে সাথে এটা হচ্ছে উঠানামা করে, মুভ করে। আচ্ছা, কিভাবে মুভ করে? এই যে ধরো যখন আমরা কি করি, যে যখন আমরা অক্সিজেন নেই, মানে কি যে যখন আমরা প্রশ্বাস নেই, হ্যাঁ, মানে ইন্সপিরেশন করি, তখন কি হয়, এই যে আমাদের থোরাসিক ক্যাভিটির মানে লাংসের মধ্যে হচ্ছে বাতাস ঢুকে। তাহলে লাংসের মধ্যে বাতাস ঢুকলে কি হয়, তখন আমাদের এই থোরাসিক যে ক্যাভিটিটা, এই ক্যাভিটিটা বড় হয়ে যায়। হ্যাঁ, তো থোরাসিক ক্যাভিটি যখন বড় হয়ে যায়, বড় হইতে হলে কি হয়, এই যে তোমার এই যে ডায়াফ্রাম যেটা ছিল, ডায়াফ্রামটা হচ্ছে নিচের দিকে নেমে যায়। তার মানে যখন আমরা অক্সিজেন নেই তখন আমাদের ডায়াফ্রাম নেমে যায় নিচের দিকে। কেন নিচের দিকে নেমে যায়? কারণ নিচের দিকে নেমে গেলে আমার থোরাসিক ক্যাভিটির এই যে ভলিউমটা বা ডায়ামিটারটা এটা হচ্ছে বড় হবে। তার মানে কি অক্সিজেন নেওয়ার সময় ডায়াফ্রাম নামে নিচের দিকে, আর যখন আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ি তখন কি আমার থোরাসিক ক্যাভিটি আবার আগের শেপে ব্যাক আসবে। তার মানে তখন আমার ডায়াফ্রাম উঠে যায় হচ্ছে উপরের দিকে। ঠিক আছে, তার মানে কি হয়, এই যে আমি যখন ধরো ঘুমায়ও আসি তখনও কিন্তু আমার শ্বাস প্রশ্বাস চলতেছে। ঠিক আছে, তো তখনও কিন্তু তার মানে আমার ডায়াফ্রাম, আমি যখন ঘুমায় আসি তখনও আমার ডায়াফ্রাম এইভাবে মানে অল টাইম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এইভাবে ডায়াফ্রাম উপর নিচে করতেই আসে। বলো। আচ্ছা, এখন মানে জিনিস হচ্ছে কিভাবে ধরবে, এটা অবশ্যই তোমার ভিসেরা দেখেই ধরতে হবে। হ্যাঁ, আমি তোমাকে মানে আমার কাছে তো ভিসেরা নাই নিশ্চয়ই, তাই না? আমি তো তোমাকে এইভাবে দেখাইতে পারবো না। ডায়াফ্রামের ভিসেরা তুমি এক কাজ করতে পারো, আমি তোমাকে হচ্ছে ইউটিউবে কিছু ভিডিও লিঙ্ক পাঠিয়ে দেবো। ডায়াফ্রামের ভিসেরা ধরা খুবই ইজি। হ্যাঁ, মানে এটা কোনো ব্যাপারই না, জাস্ট তোমার দুইটা হাতের পরে ধরতে হয়, এখান থেকে আহামরি হার্টের মতো কিছু দেখানোরও নাই। ঠিক আছে, আমি তোমাকে ইউটিউব থেকে কিছু ভিডিও লেকচার পাঠিয়ে দিব। আর তুমি তো যখন কলেজ খুলবে, এখন তো ছুটি চলতেছে মনে হয়, কলেজ খুললে তোমার তো সাথে সাথে আইটেম না, তো হচ্ছে যে দেখবা যে অফ টাইম থাকে না ক্লাসের মাঝখানে, ওই সময় গিয়ে হচ্ছে ডিপার্টমেন্ট থেকে দেখা যায়, যে ব্যাচ টিচার থাকে ওনার সাথে হচ্ছে কন্ট্যাক্ট করবা, যে ম্যাম বা স্যার যাই হোক যে দেখতে চাই, তাহলে দেখবা অফ টাইমে দেখাই দেয়, বুঝছো? তো হচ্ছে যে আগে হচ্ছে কিছু ইউটিউব থেকে ভিডিও দেখে নিয়ে তারপর কলেজে গিয়ে হচ্ছে দেখে নিও। আপাতত তুমি যে থিওরিটা পড়ো তাহলে দেখবা বুঝতে পারতেছো বিচারা। ঠিক আছে, আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, তো তার মানে কি হচ্ছে যে যেটা বলতেছিলাম, যে আমরা যখন ঘুমায় থাকতেছি তখনও কিন্তু আমাদের ডায়াফ্রাম সবটা টাইমে এইভাবে উঠানামা করতেছে। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমি তো তোমাকে রেকর্ড দিয়ে দেবো, রেকর্ড শুনে কিন্তু এগুলো লিখো। আমি কিন্তু এই কথাটা প্রতিদিনই বলি যে রেকর্ড শুনে লিখো। এটা লিখো কিনা আমি জানি না, কিন্তু রেকর্ড শুনে কিন্তু এগুলো লিখে নেওয়ার দরকার, নাহলে কিন্তু মনে থাকবে না পরে। তাহলে যেটা বলার মানে লিখে নিও আর কি রেকর্ড শুনে, সেটা হচ্ছে যে একটা কোশ্চেন ধরে, এটা মানে জিনিসটা হচ্ছে যে খুব কমন কোশ্চেন, ব্যাপারটা এরকম না, যদি একটু কঠিন কোশ্চেন ধরতে চায় তাহলে ধরতে পারে। ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা পড়ছি না, আমাদের মাসল থাকে কয় ধরনের বডিতে, সারা বডিতে 3 ধরনের মাসল থাকে। একটা হচ্ছে স্কেলেটাল মাসল, মানে যেটা কি ভলেন্টারি মাসল, আমরা আমাদের মন মতো নাড়াচাড়া করতে পারি। হ্যাঁ, যে ঐচ্ছিক পেশি যেটাকে আমরা বলতাম, যে ধরো হাত পায়ের মাসল, এগুলাকে আমরা বলি হচ্ছে স্কেলেটাল মাসল, মানে ঐচ্ছিক পেশি। আচ্ছা, আরেকটা কি, আরেকটা হচ্ছে স্মুথ মাসল। স্মুথ মাসল মানে হচ্ছে অনৈচ্ছিক পেশি। হ্যাঁ, যেরকম হার্ট, মানে হার্ট না, অন্যান্য ধরো স্টমাক বা ইন্টেস্টাইন, এগুলার যে মাসল থাকে। আর হার্টের যে মাসল, এটাকে আমরা কি বলি, কার্ডিয়াক মাসল। তাহলে আমাদের হোল হিউম্যান বডিতে ধরনের মাসল থাকে। হ্যাঁ, তাহলে দেখো এই যে আমাদের ডায়াফ্রাম, এটাও কিন্তু একটা মাসকুলার স্ট্রাকচার, তার মানে কি মাসল দিয়ে তৈরি, তাই না? এখন তোমাকে প্রথমে প্রশ্ন করবে যে এই যে আমার যে ডায়াফ্রামে কোন ধরনের মাসল, মানে 3 টাইপের মাসলের মধ্যে ডায়াফ্রামে আমার কোন ধরনের মাসল থাকে। তাহলে ডায়াফ্রামে থাকে হচ্ছে আমার স্কেলেটাল মাসল। স্কেলেটাল মাসল মানে কি ঐচ্ছিক পেশি। দেখো এই যে আমি ধরো যদি চাই যে আমি আমার শ্বাস প্রশ্বাসকে ধরো 1-1.5 মিনিটের জন্য হোল্ড করে রাখতে পারি, তার মানে কি আমি আমার ইচ্ছা মতো আমার শ্বাস প্রশ্বাসকে হোল্ড করে রাখতে পারতেছি। তাহলে শ্বাস প্রশ্বাসে হোল্ড করে রাখা মানে আমার ডায়াফ্রামকে হোল্ড করে রাখা, তাই না? তার মানে কি এই যে আমি 1-1.5 মিনিট পর্যন্ত, জিনিসটা এরকম হচ্ছে যে এমন না যে আনলিমিটেড টাইম আমি হোল্ড করে রাখতে পারবো আমার মন মতো, কিন্তু একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কিন্তু আমি ডায়াফ্রামকে কন্ট্রোলে রাখতে পারবো। তাহলে যেহেতু ডায়াফ্রামকে আমি কন্ট্রোলে রাখতে পারি, তার মানে এটা হচ্ছে আমার ঐচ্ছিক পেশি, তার মানে কি স্কেলেটাল মাসল। ঠিক আছে, আচ্ছা, এখন একটা প্রশ্ন করবে, সেটা হচ্ছে যে ধরো আমি ঘুমায় আসি, ঠিক আছে, তো যেটা বললাম ঘুমাই থাকলেও আমার শ্বাস প্রশ্বাস চলে, তার মানে কি ঘুমাই থাকলেও আমার ডায়াফ্রাম মুভ করতেছে, তাই না? আচ্ছা, এখন যখন আমি ঘুমায় থাকি তখন কি আমি হাত পা নাড়াই, মানে হাত পা কি আমি কনসাসলি নাড়াই? হ্যাঁ, অনেকে ঘুমের মধ্যে হাত পা নাড়ে, সেটা আলাদা কথা, কিন্তু আমি যখন ঘুমাই থাকি তখন কিন্তু আমি ইচ্ছাকৃত মানে কনসাসলি আমার হাত পা বা কোনো বডির অঙ্গ প্রত্যঙ্গ মুভ করাইতে পারতেছি না। কিন্তু এই ডায়াফ্রাম কিন্তু এমন একটা অর্গান, মানে এমন একটা মাসল, যেটা হচ্ছে স্কেলেটাল মাসল, মানে ঐচ্ছিক পেশি, স্টিল হচ্ছে এটা ঘুমাই থাকা সত্ত্বেও হচ্ছে এটা অলওয়েজ মুভ করতেছে। ঠিক আছে, তো তার মানে কি যে
দুইটা মানে এরকম ভাবে ধরে যে আমাদের বডির কোন দুইটা স্কেলেটাল মাসেল যারা হচ্ছে মানে আমি ঘুমাই থাকাকালীনও অ্যাক্টিভলি হচ্ছে মুভ করতে পারে, ঠিক আছে। তাহলে একটা তো ডায়াফ্রাম বুঝতেছি, আরেকটা হচ্ছে ল্যারিংস। হ্যাঁ, ল্যারিংসের বাংলা নাম জানো? ল্যারিংসের বাংলা নাম হচ্ছে স্বরযন্ত্র। পড়ছো না ইন্টারে? ওই স্বরযন্ত্র, ঠিক আছে। ওই স্বরযন্ত্রের ইংলিশ টার্ম হচ্ছে ল্যারিংস, ঠিক আছে। তাহলে এই যে এটা লিখে নিও যে ল্যারিংস আর ডায়াফ্রাম এরা হচ্ছে দুইটা মাসল মানে মাসকুলার স্ট্রাকচার, যেটা হচ্ছে যে আমরা স্কেলেটাল মাসল মানে নর্মালি ঐচ্ছিক পেশি, কিন্তু যখন আমরা ঘুমাই থাকি তখনও এইগুলো অ্যাক্টিভলি কাজ করতে পারে। তাহলে দেখো ডায়াফ্রাম কেন কাজ করে? শ্বাস প্রশ্বাসের জন্য। আর ল্যারিংস কেন কাজ করে? এই যে যখন আমরা ঢোক গিলি না, এই যে আমরা মানে যেটাকে আমরা কি বলি ডিগ্লুট করা ইংলিশে, ঢোক গিলি, এই ঢোক গেলার সময় যেই মাসলটা আমাদের গলার মধ্যে কাজ করে সেটা হচ্ছে আমাদের ল্যারিংসের মাসল। তাহলে এই ল্যারিঞ্জিয়াল মাসল আর ডায়াফ্রাম এই দুইটা হচ্ছে আমাদের বিশেষ ধরনের স্কেলেটাল মাসল। এটা একটু মনে রাখবে, হ্যাঁ লিখে নিবা। তাহলে এই গেল আমাদের ডায়াফ্রাম নিয়ে মোটামুটি কথাবার্তা। এখন আমরা চলে আসি হচ্ছে বইয়ের মধ্যে। তাহলে দেখো এই যে থোরাসিক আউটলেট, হ্যাঁ তাহলে থোরাসিক আউটলেটের কি বলছিলাম? ফার্স্টে হচ্ছে যে আমাদের বাউন্ডারি জানা লাগবে। হ্যাঁ, তাহলে বাউন্ডারির মধ্যে আসে দেখো কি কি আছে, যে অ্যান্টেরিয়রলি কি থাকবে, এখন তুমি পারবা যে জিফিস মানে জিফয়েড প্রসেস থাকবে বা জিফিস টার্নাল জয়েন্ট যেটাই বলো। আর পিছনে কি থাকবে? পিছনে থাকবে হচ্ছে আমাদের বডি অফ দ্য 12 থোরাসিক ভার্টিব্রা। আর ল্যাটারালি দুই সাইডে কি থাকবে? এই যে অ্যান্টেরো ল্যাটারালি থাকবে হচ্ছে কোস্টাল মার্জিন, আর পোস্টেরো ল্যাটারালি থাকবে হচ্ছে যে 12 রিবস বললেই হবে। এরা আবার 11-12 দুইটাই বলছে, তুমি শুধু 12 বলতে পারো, 11-12 বলতে পারো, বোথ আর রাইট, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা পড়লাম হচ্ছে বাউন্ডারি। আচ্ছা, এখন চলে আসো এই যে, হ্যাঁ বলো। হ্যাঁ এটা বলো। প্রশ্ন আছে কোনো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন বাউন্ডারি গেল, এখন চলে আসে বাউন্ডারিতে মানে যে থোরাসিক আউটলেট, থোরাসিক আউটলেটের বাউন্ডারিতে আমাদের কি থাকে? থাকে হচ্ছে যে আমাদের ডায়াফ্রাম, তাই না? এটা আমরা জেনে আসলাম। আচ্ছা, এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, মানে বলা যায় মোস্ট ইম্পর্টেন্ট কথা আজকের দিনের, সেটা হচ্ছে যে এই যে বডিতে ডায়াফ্রাম থাকে একটা আমরা স্পেস দেখলাম। হ্যাঁ, তো তোমাকে প্রথমেই ভাইবাতে দেখবা কোশ্চেন করতেছে যে এই যে তুমি যে জায়গাটা বললা থোরাসিক আউটলেট, এই থোরাসিক আউটলেট ছাড়া আমাদের বডিতে আর কি কোথাও ডায়াফ্রাম থাকে? হ্যাঁ, আবার বলি কোশ্চেনটা লিখে নিও রেকর্ড শুনে, সেটা হচ্ছে যে এই থোরাসিক আউটলেট ছাড়া আমাদের বডিতে আর কি কোথাও ডায়াফ্রাম থাকে? আনসার হচ্ছে যে হ্যাঁ থাকে। হ্যাঁ, এবার ধরবে কোথায় থাকে? অনেক জায়গায় থাকে। এই ডায়াফ্রামগুলোর নাম এখন তুমি চিনবা না, যখন পুরাটা অ্যানাটমি পড়া হয়ে যাবে তখন এরকম অনেকগুলা ডায়াফ্রামের নাম শিখবা। বাট একটা ডায়াফ্রাম আমি নাম বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের যে পেলভিস। হ্যাঁ, পেলভিস বুঝো না হয়তো। পেলভিস মানে হচ্ছে যে দুইটা আমাদের যে হিপ বোন থাকে, হ্যাঁ দুইটা হিপ বোনকে আমরা একসাথে বলি হচ্ছে পেলভিস, ঠিক আছে। তার মানে পেলভিস মানে কি আমাদের টু হিপ বোনস টুগেদার। তাহলে এই যে আমাদের পেলভিস, হ্যাঁ তো পেলভিসের মধ্যে আমাদের নর্মালি কি থাকবে? মেল ফিমেল বডির যেসব হচ্ছে জেনিটাল অর্গান, তারপরে ইউরিনারি ব্লাডার, এইগুলা হচ্ছে যে আমাদের পেলভিসের মানে রিলেশনে বা পেলভিসের ভিতরে বা আশেপাশে থাকবে, ঠিক আছে। এখন পেলভিসের যদি আমি নিচে যাই, তার মানে কি হবে? এটা কিন্তু একটা ওপেন মানে যেটা কি যে আমার এর সাথে ওপেন হয়ে যাচ্ছে, তাহলে ওই জায়গাটা মানে তোমার কাভার করার জন্য এরকম হচ্ছে ডায়াফ্রাম থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে পেলভিক ডায়াফ্রাম, ঠিক আছে। এটা এরকম হচ্ছে একটা এক্সাম্পল দিলাম, বডিতে এরকম আরো অনেক ডায়াফ্রাম থাকে। তার মানে তোমাকে যখন কোশ্চেন করবে যে ডায়াফ্রাম কি আছে, তুমি বলবা আছে। যদি জিজ্ঞাসা করে কোথায়, তাহলে আরো অনেক জায়গায় থাকে। একটা যেটা তুমি রিলেট করতে পারবা সেটার একটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে কি পেলভিক ডায়াফ্রাম। এটা বললেই হবে। পেলভিক ডায়াফ্রাম কি হয়, কোথায় থাকে, এটা তুমি অ্যাবডোমেন যখন পড়বা তখন শিখবা। তাহলে একটা নাম মনে রাখলে হচ্ছে পেলভিক ডায়াফ্রাম, ঠিক আছে। তো দেখো এই যে আমি যখন পেলভিসে থাকতেছে ডায়াফ্রাম, তখন ওইটাকে আমি বলতেছি পেলভিক ডায়াফ্রাম, এরকম মানে ডায়াফ্রামের আগে একটা সাফিক্স অ্যাড করতেছি যে পেলভিক ডায়াফ্রাম, এরকম, ঠিক আছে। তো বডির এরকম আরো যত ডায়াফ্রাম আছে, আমরা সবগুলোর আগে একটা করে তোমার হচ্ছে যে এরকম সাফিক্স অ্যাড করি, যে অমুক ডায়াফ্রাম, তমুক ডায়াফ্রাম, ঠিক আছে, এরকম অ্যাড করি সাফিক্স। কিন্তু দেখো এই যে যখন আমরা মেন ডায়াফ্রামটা পড়তেছি, যেটা থোরাক্স আর অ্যাবডোমেনের মাঝখানে আছে, এর আগে কিন্তু আমরা কোনো সাফিক্স অ্যাড করতেছি না, যে জাস্ট বলতেছি ডায়াফ্রাম, ঠিক আছে। কিন্তু এই কথাটা কিন্তু ভুল, মানে কখনোই ভাইবা বোর্ডে শুধু ডায়াফ্রাম এই কথাটা বলা যাবে না। কি বলতে হবে? অলওয়েজ বলতে হবে যে দি ডায়াফ্রাম, মানে বা দা ডায়াফ্রাম, ঠিক আছে। এইটা কিন্তু টিচাররা খুবই ভুল ধরে, যে এই তোমার বইয়ের মধ্যে যাই লেখা থাকুক, শুধু দেখো বইয়ের মধ্যে কিন্তু শুধু ডায়াফ্রামই লিখছে, কিন্তু কখনোই ভাইবা বোর্ডে দেখবে, এটা ক্লাসেও বলতেছে, হ্যাঁ যে শুধু ডায়াফ্রাম বলবা না, কি বলবা? দি ডায়াফ্রাম। আচ্ছা, তাহলে তোমার কোশ্চেনের সিকোয়েন্স কি হবে আমি তোমাকে বলি। ভাইবার কোশ্চেন ফার্স্টে বললো যে ডায়াফ্রাম কি আর কোথাও আছে, তুমি বললা আছে। কোথায় আছে? পেলভিক ডায়াফ্রাম। আচ্ছা ভালো কথা। এখন হচ্ছে যে তোমাকে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে তুমি এখন যে ডায়াফ্রামটা নিয়ে পড়তেছো থোরাক্স আর অ্যাবডোমেনের মাঝখানে, এই ডায়াফ্রামের পুরো নাম কি? এই ডায়াফ্রামের পুরো নাম হচ্ছে যে
দি ডায়াফ্রাম। আচ্ছা এখন মানে এরপরের প্রশ্ন হবে যে কেন দি ডায়াফ্রাম বলি, হ্যাঁ যে এর আগে কেন আমি কোনো সাফিক্স বসাইলাম না, শুধু দি ডায়াফ্রাম এরকম বলতেছি। আচ্ছা তখন আনসার হবে যে আমার বডির যত এরকম ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের বাংলা হচ্ছে পর্দা, তো আমার বডি মানে বডিতে যত এই ধরনের পর্দা জাতীয় স্ট্রাকচার আছে ডায়াফ্রামের মতো দেখতে, সবগুলার মধ্যে এই যে আমার দি ডায়াফ্রাম এটা হচ্ছে যে লার্জেস্ট, ঠিক আছে, এটা হচ্ছে যে সবচাইতে বড়। তাহলে যেহেতু এই সবচাইতে বড় এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে দি ডায়াফ্রাম, মানে একদম স্পেসিফিক করে দিচ্ছি যে দি ডায়াফ্রাম কেন, কারণ এটা হচ্ছে সবচাইতে লার্জেস্ট। ঠিক আছে, তাহলে এই কথাটা কিন্তু মাথায় রাখবো, এটা খুব কমন একটা কোশ্চেন ভাইবার জন্য ডায়াফ্রাম থেকে। আচ্ছা তাহলে গেল, এখন দেখো কি বলতেছে, এই যে থোরাসিক আউটলেট, থোরাসিক আউটলেটের মধ্যে আমার এই যে ডায়াফ্রামটা হচ্ছে থাকে, এটা কি করে থোরাসিক ক্যাভিটি অ্যাবডোমিনাল ক্যাভিটিকে সেপারেট করে রাখে। আচ্ছা এখন দেখো এটাও বলে আসছি যে এই যে ডায়াফ্রাম এটা কি আমাদের রেসপিরেশনের জন্য হচ্ছে প্রিন্সিপাল মাসল। আচ্ছা এখন আমরা পরের ছবিতে চলে যাই, এই যে এটা হচ্ছে আমাদের একটা ডায়াফ্রামের ছবি। আচ্ছা এখন যে কোনো ছবির ক্ষেত্রে কি বলছি, যে কোনো ছবিতে আগে আমাকে ফার্স্ট বুঝতে হবে যে এই যে ছবিটা এটা আমার কোন ভিউ, হ্যাঁ যে আমি কোন দিক থেকে দেখতেছি, সামনে থেকে, উপর থেকে, পিছন থেকে, পাশ থেকে, কোন দিক থেকে। তাহলে এটা তুমি দেখলেই বুঝবা যে এটা একটা ডায়াফ্রামের ছবি যেটা আমি উপর থেকে দেখতেছি, হ্যাঁ উপর থেকে দেখতেছি, এইটা হচ্ছে যে আমার সামনের দিক, আর এই যে এইটা হচ্ছে যে আমার পিছনের দিক। কিভাবে বুঝলাম, এই যে স্টারনাম কি সামনের দিকে থাকে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমার সামনের দিক, এইটা হচ্ছে আমার পিছনের দিক, আর এটা আমি উপর থেকে ছবিটা দেখতেছি। ঠিক আছে, এখন বলতেছে ডায়াফ্রামের পার্ট কি কি। ডায়াফ্রামের হচ্ছে দুইটা পার্ট থাকে, কি কি দেখো এখানে কালার দিয়ে ডিফারেন্সিয়েট করে দিচ্ছে, একটা হচ্ছে সবুজ কালার, একটা হচ্ছে তোমার ব্রাউন কালার। ঠিক আছে, তাহলে কি আমরা একটু আগে পড়ে আসলাম যে এই যে আমার ডায়াফ্রাম হচ্ছে একটা মাসল দিয়ে তৈরি, তার মানে কি এখানে ব্রাউন কালারের যেই পোর্শনটুকু দেখাইছে এটা হচ্ছে যে আমার মাসল, হ্যাঁ কোন ধরনের মাসল, স্কেলেটাল মাসল। আর এই যে ভিতরে আমার যে হচ্ছে সবুজ কালারের পোর্শনটুকু দেখাইছে, এই পোর্শনটুকুকে আগে, আচ্ছা এই যে আমার চারিদিকে যে মাসকুলার পোর্শন এইটাকে আমি বলতেছি হচ্ছে পেরিফেরাল পোর্শন, আর সবুজ পোর্শনকে আমি বলতেছি হচ্ছে সেন্ট্রাল পোর্শন, মানে মাঝখানে আছে সেন্ট্রাল পোর্শন, পেরিফেরাল পোর্শন। আচ্ছা এখন এই যে পেরিফেরাল পোর্শন এটা তো মাসল দিয়ে তৈরি, স্কেলেটাল মাসল, আর এই যে আমার সেন্ট্রাল পোর্শন এইটা কি দিয়ে তৈরি, এইটা হচ্ছে অ্যাপোনিউরোসিস দিয়ে তৈরি। ঠিক আছে, এখন কথা হলো যে অ্যাপোনিউরোসিস কি, এগুলো বইয়ের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে কি যে বলতেছে যে এই অ্যাপোনিউরোসিস মানে কি, এইটা কিন্তু বইয়ের মধ্যে নাই যে অ্যাপোনিউরোসিস কি, এটা কিন্তু ভাইবাতে ধরে যে অ্যাপোনিউরোসিস বলতে কি বুঝো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো অ্যাপোনিউরোসিস মানে হচ্ছে যে আমরা যখন ধরো ইন্টারমিডিয়েটে 7th চ্যাপ্টার পড়ছি, হ্যাঁ যে এই যে মানব কঙ্কাল পড়ছি না, তো মানব কঙ্কাল এই চ্যাপ্টারের শুরুতে আমার ছিল যে কঙ্কাল তন্ত্রের কি কি পার্টস আছে, কি কি ভাগ আছে। ঠিক আছে, তো ওখানে আমরা 5টা জিনিসের নাম পড়ছিলাম, কি কি, একটা হচ্ছে যে আমাদের বোনস মানে কি অস্থি, তারপর হচ্ছে তরুণাস্থি, তাহলে তরুণাস্থির ইংলিশ এখন আমরা কি বলি, বলি হচ্ছে কার্টিলেজ, হ্যাঁ সব এখন ইংলিশ টার্মে শিখতে হবে। তার মানে একটা বোনস, আর একটা হচ্ছে কার্টিলেজ, তারপরে হচ্ছে যে লিগামেন্ট, টেন্ডন, এরকম হচ্ছে শিখছিলাম না। তো ওই যে হচ্ছে লিগামেন্ট কি ছিল বলো তো, লিগামেন্ট ছিল হচ্ছে দুইটা মানে মাসেলকে যারা সরি লিগামেন্ট ছিল হচ্ছে যে দুইটা হাড্ডিকে মানে বোনসকে যারা কানেক্ট করে, আর হচ্ছে যে টেন্ডন ছিল মানে কি যেটা বোনসের সাথে হচ্ছে আমার মাসেলকে কানেক্ট করে। ঠিক আছে, তো এই অ্যাপোনিউরোসিস কিন্তু আমরা ওখানে কোনো কিছুতে নাম পড়ি নাই, কিন্তু এই অ্যাপোনিউরোসিসও হচ্ছে আমাদের এই যে কঙ্কাল তন্ত্র মানে স্কেলেটাল সিস্টেমের একটা পার্ট। কি ধরনের পার্ট দেখো, মাসেল আর বোনস এই দুইটাকে কানেক্ট করে কে, কানেক্ট করে হচ্ছে টেন্ডন। ঠিক আছে, তাহলে দেখো টেন্ডন এই কথাটা যদি আমি বলি তাহলে তোমার মাথায় কিসের ছবি আসে, টেন্ডন বলতে এরকম কোনো লম্বা একটা স্ট্রাকচার, হ্যাঁ এরকম একটা দড়ির মতো কোনো স্ট্রাকচারের একটা ছবি নিশ্চয়ই মাথায় আসে। ঠিক আছে, তাহলে এই যে তোমার মানে টেন্ডন, এই টেন্ডন যখন এরকম কর্ড মানে হচ্ছে দড়ি, এই কর্ড লাইক স্ট্রাকচার না হয়ে যখন এরকম একটা ফ্ল্যাট স্ট্রাকচার হবে তখন ওই ফ্ল্যাট স্ট্রাকচারকে আমরা বলি হচ্ছে অ্যাপোনিউরোসিস। তার মানে কি আবার বলি, অ্যাপোনিউরোসিস হচ্ছে ওয়ান কাইন্ড অফ টেন্ডন। ঠিক আছে, কিন্তু বডির নর্মাল টেন্ডনগুলা মানে মেজরিটি ক্ষেত্রে কেমন হয়, টেন্ডনগুলা কর্ডের মতো দেখতে হয়, মানে রোপ দড়ির মতো দেখতে হয়। তো এই মানে কর্ড লাইক না হয়ে যখন টেন্ডন হচ্ছে এরকম ফ্ল্যাট, এরকম একটা, এখানে তো ছবি দেখে বুঝতেছো যে ফ্ল্যাট, হ্যাঁ এরকম যখন ফ্ল্যাট হয়ে যাবে তখন ওইটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপোনিউরোসিস। ঠিক আছে, তাহলে ডায়াফ্রামের সেন্ট্রাল পোর্শনে থাকে হচ্ছে অ্যাপোনিউরোসিস, পেরিফেরাল পোর্শনে থাকে হচ্ছে মাসল। কোনো কিছু রিপিট করার দরকার হলে বইলো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো এই যে সেন্ট্রাল পোর্শন যেটা অ্যাপোনিউরোসিস, হ্যাঁ এইটাকে আমরা বলতেছি হচ্ছে সেন্ট্রাল টেন্ডন। আচ্ছা এই যে এখানে হচ্ছে যে কি বললাম টেন্ডন, তো টেন্ডন লিগামেন্ট যেইটাই তোমার ফ্ল্যাট হোক না কেন তুমি হচ্ছে অ্যাপোনিউরোসিস বলতে পারো। তো মোস্ট স্পেসিফিক্যালি যখন টেন্ডন হচ্ছে তোমার ফ্ল্যাট হয় ওইটাই হচ্ছে যে আমরা অ্যাপোনিউরোসিস বলি। এই জন্য দেখো নামই বলতেছে হচ্ছে সেন্ট্রাল টেন্ডন। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে আমার সেন্ট্রাল টেন্ডন, যেটুকু হচ্ছে আমার কোনটুকু অ্যাপোনিউরোসিস। আচ্ছা
তাহলে আমার ডায়াফ্রামের পার্টস গেল। আচ্ছা, এখন তুমি তো হচ্ছে যে ধরো কিছু কিছু বোনস পড়ছো, যেরকম স্টারনাম পড়ছো, তারপরে হচ্ছে রিবস পড়ছো, এগুলো পড়ছো তো। আচ্ছা, যখনই আমরা কোনো বোনস পড়ি, আমরা বোনসে কি করি, মাসেলের অ্যাটাচমেন্ট পড়ি, ঠিক আছে। তার মানে আমাদের মাসেল পড়তে গেলে ওই মাসেলগুলো কই থেকে মানে অরিজিন করে, কোথায় গিয়ে শেষ হয়, মানে ইনসারশন হয়, আমাদের অরিজিন ইনসারশন পড়তে হবে। তাহলে এখন আমরা পড়তেছি কি, ডায়াফ্রাম, তাহলে ডায়াফ্রামেরও আমার অরিজিন ইনসারশন লাগবে। তাহলে দেখো ডায়াফ্রামের অরিজিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনসারশন ইজি, হ্যাঁ ইনসারশন কোনো ব্যাপার না, এক লাইনের পড়া, বাট অরিজিন আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট ভাইবার জন্য। আচ্ছা, এখন এই যে ডায়াফ্রাম তিনটা জায়গা থেকে অরিজিনেট করে, মানে তিনটা বোনস থেকে। দেখো তিনটা বোনস কি কি, এই যে আমাদের থোরাসিক ক্যাভিটিতে আমরা যা যা বোনস পড়ি সবগুলা, ও স্টারনাম থেকেও আসে, ও হচ্ছে তোমার কোস্টাল, কোস্টাল মানে কি রিবস, রিবস থেকেও আসে, আবার ভার্টিব্রা থেকেও আসে। মানে তিন ধরনের যে বোনস পড়ছিলাম আমরা, তিন ধরনের বোনস থেকে হচ্ছে যে আমার ডায়াফ্রাম আসে, ঠিক আছে। কিন্তু নাম তো পড়লাম ভালো কথা, কিন্তু স্টারনামের কই থেকে, রিবসের কই থেকে, ভার্টিব্রার কই থেকে, এইগুলা হচ্ছে আমাদের ডিটেলস জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে আসি। যে স্টারনামের কই থেকে আসে, অরিজিন কিন্তু ধরবে পরীক্ষায়, হ্যাঁ রিটেনেও আসবে, এটা ভালো করে পড়বা। আচ্ছা, তাহলে এই যে স্টারনাম, স্টারনামের কই থেকে আসে, দেখো তুমি কিন্তু স্টারনাম অলরেডি পড়ে ফেলছো, তাই না। তাহলে স্টারনামের কই থেকে আসে তুমি কিন্তু এখন রিলেট করতে পারবা, মানে তুমি জানো অলরেডি সেটা কই। ওই যে আমরা স্টারনামে পড়ছিলাম হচ্ছে জিফয়েড প্রসেস, তাহলে ওই জিফয়েড প্রসেসের পোস্টেরিয়র সারফেস থেকে হচ্ছে আমার ডায়াফ্রাম অরিজিন করে। ওই যে তুমি রিকল করে দেখো, এটা কিন্তু আমরা স্টারনামের ভিতরেও পড়ছিলাম, যে স্টারনামের যখন জিফয়েড প্রসেস পড়ছিলাম, ওর পোস্টেরিয়র সারফেস থেকে একটা টিপের মতো করে আমার হচ্ছে যে তোমার আসতেছিল, ডায়াফ্রাম আসতেছিল। তাহলে স্টার্নাল পার্টটা কিন্তু আমরা জানি, ঠিক আছে। এবার চলে আসো কোস্টাল পার্ট। কোস্টাল পার্ট মানে কি, রিবস থেকে। আচ্ছা দাঁড়াও, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে দেখো বলছে যে স্টারনামের যে জিফয়েড প্রসেসের পোস্টেরিয়র সারফেস থেকে যখন আমার ডায়াফ্রামটা আসবে, ওরা দুইটা মানে টু ফ্লেশি স্লিপসের মতো করে আসবে। এই কথাটা একটু আমাদের বুঝতে হবে, যে দুইটা ফ্লেশি স্লিপস মানে কি, ফ্লেশি মানে মাসেল মিন করে, ঠিক আছে। ওই যে আমরা বলি না যে যে ধরো গরু কেনার সময়, খাসি কেনার সময় যে ফ্লেশি মানে কি, অনেক মাংস আছে যাদের, তাদেরকে আমরা বলি ফ্লেশি কাউ, এরকম, ঠিক আছে। তো ফ্লেশি মানে কি মাসেল বা মাংস, এরকম বুঝাই, ঠিক আছে। এখন বলতেছে স্টার্নাল পার্ট থেকে ও দুইটা ফ্লেশি স্লিপের মাধ্যমে আসবে। এখন এইটা ছবি দেখলে বুঝবা। দেখো এই যে এইটা হচ্ছে যে আমাদের সেই জিফয়েড প্রসেস, হ্যাঁ এই যে এটা হচ্ছে যে আমাদের জিফয়েড প্রসেস। তাহলে দেখো ওখানকার যে পোস্টেরিয়র সারফেস থেকে আমার ডায়াফ্রাম হচ্ছে অরিজিনেট করতেছে। তাহলে দেখো এইটা হচ্ছে আমার একটা স্লিপ, এইটা হচ্ছে আমার একটা স্লিপ। স্লিপ মানে তো বুঝতেছো, মানে আক্ষরিক মিনিং বলতে পারতেছি না, কারণ এই যে স্লিপ মানে যে এইটা, ঠিক আছে। তার মানে কি এখান থেকে যে একটা স্লিপ, এখান থেকে একটা স্লিপ, স্লিপ মানে হচ্ছে একটা ফিতার মতো একটা জিনিস, রিবনের মতো করে মাসেলটা হচ্ছে অরিজিনেট করতেছে। তার মানে স্টারনাম থেকে দুইটা স্লিপের মাধ্যমে ও হচ্ছে আসতেছে, ঠিক আছে, এটা মাথায় রেখো। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে কোস্টাল পার্ট। কোস্টাল পার্ট মানে হচ্ছে কি রিবস থেকে আসে। আচ্ছা দাঁড়াও, আচ্ছা এই যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আমাদের জিফয়েড প্রসেস, তার মানে কি স্টারনাম। হ্যাঁ, তো আমরা কি পড়লাম, জিফয়েড প্রসেসের পোস্টেরিয়র সারফেস থেকে আসবে। তাহলে পোস্টেরিয়র সারফেস থেকে আসতেছে, ছবি দেখে তো আমরা বুঝতেছি। আচ্ছা দেখো এই যে এখানে যে তোমার দেখো রিবনের মতো দেখাইছে না পুরাটা জুড়ে, এই যে এরকম একটা রিবনের মতো করে ডায়াফ্রাম বের হচ্ছে, অরিজিন করতেছে, এরকম একটা রিবনের মতো করে অরিজিন করতেছে। কিন্তু দেখো জিফয়েড প্রসেসের ক্ষেত্রে দুইটা রিবন লাইক স্ট্রাকচারের মতো করে আমার মাসেলগুলো অরিজিনেট করতেছে। এই জন্য আমি বলতেছি কি, যে এই যে আমার মাসেলগুলো এই জিফয়েড প্রসেস থেকে অরিজিনেট করতেছে দুইটা ফ্লেশি স্লিপের মাধ্যমে। স্লিপ মানে কি, এই যে দুইটা রিবনের মতো হয়ে, মানে যে মাসেলটা যখন অরিজিনেট করতেছে, অরিজিনের করার পয়েন্টে ও দুইটা রিবনের মতো স্ট্রাকচার তৈরি করতেছে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে স্লিপ। তাহলে কিসের স্লিপ, এটা হচ্ছে মাসেলের স্লিপ। তাহলে মাসেল বলতে মাসেলের ইংলিশ টার্ম হচ্ছে ফ্লেশি, এই জন্য আমরা বলতেছি দুইটা ফ্লেশি স্লিপের মাধ্যমে ও হচ্ছে জিফয়েড প্রসেস থেকে অরিজিনেট করতেছে, বুঝছো। আচ্ছা, এখন দেখো জিফয়েড প্রসেসের ক্ষেত্রে কিন্তু দুইটা ফ্লেশি স্লিপ ছিল, আর এইগুলা কি, এইগুলো হচ্ছে আমার রিবস, এই যে একটা রিবস, এই যে একটা রিবস, হ্যাঁ এগুলো সব কিন্তু বাকিগুলো হচ্ছে রিবস। তো যখন দেখো ও যখন রিবস থেকে অরিজিনেট করতেছে, তখন কিন্তু ও প্রত্যেকটা রিবস থেকে একটা করে স্লিপের মাধ্যমে অরিজিনেট করতেছে। তার মানে কি, দেখো এখানে রিবস কয়টা, 1 2 3 4 5 6, এখানে একটা আছে, ঠিক আছে। তাহলে এই যে আমার 6টা রিবস, ও 6টা রিবস থেকে এই সাইডে 6টা রিব, এই সাইডে 6টা রিব, মানে 6 জোড়া রিবস, ঠিক আছে। তাহলে এই 6 পেয়ার রিবস থেকে ও 6 পেয়ার স্লিপের মাধ্যমে অরিজিনেট করতেছে, আর একমাত্র জিফয়েড প্রসেস থেকে হচ্ছে দুইটা স্লিপের মাধ্যমে অরিজিনেট করতেছে, ঠিক আছে। তাহলে দেখো হ্যাঁ তাহলে দেখো কোস্টাল যে পার্টটা, কোস্টাল পার্টটা আমরা তাহলে পড়ে ফেললাম, যে কি ও 6টা ফ্লেশি স্লিপের মাধ্যমে অরিজিনেট করে। কই থেকে অরিজিনেট করে, আমাদের যে লোয়ার 6 রিব, লোয়ার 6 রিব মানে কি, যে 7 থেকে 12 নাম্বার রিব, ঠিক আছে। তাহলে একটা অরিজিন পাইলাম স্টারনামের জিফয়েড প্রসেসের পোস্টেরিয়র সারফেস, আর একটা অরিজিন পাইলাম হচ্ছে আমার যে নিচের 6টা রিব, মানে 7 থেকে 12 নাম্বার যে
রিবস গুলা ওইটার থেকে অরিজিনেট করতেছে একটা একটা করে স্লিপের মাধ্যমে, আরেকটা পড়বো হচ্ছে ভার্টিব্রাল পার্ট, ঠিক আছে, মানে ভার্টিব্রা থেকে আসবে। এইটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট, এইটাই তোমাকে মানে ভাইবাতে ধরলে মেইনলি এইটা ধরবে। আচ্ছা দেখো এখন বলতেছে ও যে ভার্টিব্রা থেকে আসে, হ্যাঁ, তো ভার্টিব্রা থেকে ওর কি যে স্লিপ টাইপের কিছু একটা করে আসার কথা ছিল, কিন্তু ভার্টিব্রা থেকে ও যখন আসে তখন ওর স্লিপের যেই সাইজটা ওইটা অনেক বড় হয়ে যায়। মানে স্টারনামের ক্ষেত্রে আর রিবসের ক্ষেত্রে দেখো স্লিপগুলা কিন্তু একই রকম সাইজ ছিল, হ্যাঁ, যে একই ধরনের সাইজ, কিন্তু দেখো ও যখন ভার্টিব্রা থেকে আসে তখন কিন্তু এই যে এই হলো সেই ওর ভার্টিব্রার স্লিপগুলা, কিন্তু এখানে দেখো স্লিপগুলা কিন্তু সাইজে অনেক বড় হয়ে গেছে। এই স্লিপের সাইজ আর এই স্লিপের সাইজ কিন্তু সেম না, এই দুইটা কিন্তু দেখলেই বুঝতেছো যে এই দুইটার স্লিপের সাইজ হচ্ছে অনেক বড়, যে এই দুইটা হচ্ছে আমার ভার্টিব্রা থেকে আসতেছে। তাহলে ভার্টিব্রা থেকে যেই স্লিপগুলো আসে ওদের যেহেতু সাইজ বড়, এই জন্য ওদেরকে আমরা স্লিপ না বলে ওদেরকে আমরা বলতেছি হচ্ছে ক্রুরা, ঠিক আছে। তার মানে কি দুইটা কিন্তু একই জিনিস, খালি সাইজের ছোট বড়র জন্য নাম আলাদা হয়ে গেছে। তাহলে হচ্ছে স্টারনাম আর রিবসের ক্ষেত্রে বলতেছি স্লিপ, আর ভার্টিব্রার ক্ষেত্রে বলতেছি ক্রুরা, ঠিক আছে। তাহলে ক্রুরা কয়টা? ক্রুরা হচ্ছে দুইটা, একটা রাইট ক্রুরা, একটা হচ্ছে লেফট ক্রুরা। তাহলে আমি একটুখানি আগে ছবি থেকে দেখে আসি। এই যে দেখো এইটা হচ্ছে আমাদের একটা ক্রুরা, এই যে ট্রায়াঙ্গুলার করে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের একটা ক্রুরা, আর এইটা হচ্ছে যে আমাদের একটা ক্রুরা, ঠিক আছে। তাহলে এই ক্রুরাগুলো আমাদের কই থেকে আসতেছে? এই যে আমাদের ভার্টিব্রা, যে একটা ভার্টিব্রা একটা ভার্টিব্রা একটা ভার্টিব্রা, তার মানে কি আমাদের যে থোরাসিক বা লাম্বার ভার্টিব্রাগুলো ছিল ওই ভার্টিব্রা থেকে দুইটা হচ্ছে ক্রুরা আসতেছে, ওই একই জিনিস স্লিপ আর ক্রুরা, ঠিক আছে। এখন এখানে একটা নতুন জিনিস অ্যাড হবে, হ্যাঁ, যে দেখো স্টার্নাল পার্ট কোস্টাল পার্ট এগুলা থেকে কিন্তু শুধু ফ্লেশি স্লিপ আসতেছিল। ফ্লেশি মানে কি? মাসেল, মানে শুধু মাসকুলার দুই স্লিপের মাধ্যমে অরিজিনেট করতেছিল। ভার্টিব্রা থেকেও আমরা দেখলাম যে দুইটা ক্রুরা, রাইট আর লেফট ক্রুরার মাধ্যমে আসে, হ্যাঁ। আর এখানে ভার্টিব্রা থেকে এক্সট্রা করে অ্যাড হবে ও শুধু মাসেলের মাধ্যমে অরিজিনেট করবে তা না, ও কিছু লিগামেন্টের মাধ্যমেও হচ্ছে অরিজিনেট করবে, ঠিক আছে। তাহলে এই লিগামেন্টগুলোকে আমরা বলতেছি হচ্ছে আর্কুয়েট লিগামেন্ট, হ্যাঁ, কি বলতেছি? আর্কুয়েট লিগামেন্ট। আর্কুয়েট লিগামেন্ট আমরা ছবি থেকে দেখবো। তো এরকম আর্কুয়েট লিগামেন্ট থাকে হচ্ছে আমাদের 5টা, ঠিক আছে। তার মানে দেখো ভার্টিব্রাল পার্ট কিন্তু একটু কম্পারেটিভলি কমপ্লেক্স, তাহলে এইটাই তোমাকে পরীক্ষায় ধরবে যে ভার্টিব্রা থেকে ডায়াফ্রাম কিভাবে অরিজিনেট করে। তাহলে তুমি প্রথমেই বলবা যে ভার্টিব্রা থেকে ডায়াফ্রাম অরিজিনেট করে রাইট আর লেফট ক্রুরার মাধ্যমে, আর 5টা আর না, এগুলো ডায়াফ্রামে দেখা যায় না। ক্রুরাটা দেখা যায়, কিছু কিছু ডায়াফ্রামে দেখা যায়, কিছু কিছু ডায়াফ্রামে দেখা যায় না, ঠিক আছে। এবার কোনো লিগামেন্ট, কোনো বোনস বা মাসেলের মধ্যে তুমি কখনো পাবা না, এগুলো জাস্ট তোমাকে বলার দরকার, বলবা, ঠিক আছে। তাহলে এরকম 5টা লিগামেন্টের মানে লিগামেন্টের নাম কি? আর্কুয়েট লিগামেন্ট। এই আর্কুয়েট লিগামেন্টের মাধ্যমে হচ্ছে যে আমার কি হয়, এই ভার্টিব্রাল পার্টগুলো ডেভেলপ করে, ঠিক আছে। আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ বলো। ফ্লেশি স্লিপ মানে কি? স্লিপ মানে হচ্ছে রিবনের মতো, হ্যাঁ, যেইটা ধরো এই যে এরকম আর কি, তুমি যদি ধরো রিয়েল ডায়াফ্রামে ওইভাবে বুঝবা না, মানে রিবন লাইক কিছু মাসেলের পার্ট পার্ট ওইগুলাকে আমরা স্লিপ বলতেছি। এগুলো আসলে এত ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট নর্মালি কথাবার্তা, ঠিক আছে। হুম, ক্রুরাও হচ্ছে স্লিপই, হ্যাঁ, মানে স্লিপ, যেখানে তুমি স্লিপ যেটা পরে বলে আসলাম যে রিবনের মতো দেখতে, এই ক্রুরাগুলো ওই স্লিপই, মানে ওই যে মাস্কুলার স্লিপ, কিন্তু এটা সাইজ বড়। এই যে তুমি দেখতেছো না, এই যে ট্রায়াঙ্গুলার, আবার ধরো এইটাও কিন্তু ক্রুরা, হ্যাঁ, এই যে এইটাও হচ্ছে যে ক্রুরা, এই যে একটা ক্রুরা ক্রুরা, মানে এই যে পুরাটুকু মিলে হচ্ছে ক্রুরা, ঠিক আছে। তাহলে কি এদের সাইজ বড় হয়ে গেছে, খালি সাইজ বড়র জন্য এদেরকে আমরা ক্রুরা মানে আলাদা করে নাম দিছি, তাছাড়া দুইটার মাঝখানে বেসিক কোনো ডিফারেন্স নাই, একই জিনিস। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম কি, যে ভার্টিব্রাল পার্টে এক্সট্রা করে কি আসছে, যে মাসেল তো ছিলই, ক্রুরা বলতেছে রাইট আর লেফট ক্রুরা, আর এক্সট্রা করে আসছে হচ্ছে যে আমাদের 5টা আর্কুয়েট লিগামেন্ট, হ্যাঁ। তাহলে এই 5টা আর্কুয়েট লিগামেন্টের নাম কি কি? হ্যাঁ, আগে আমি বলি, তুমি শোনো। তাহলে 5টাকে আমরা ভাগ করছি কিভাবে? একটা হচ্ছে আমাদের মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট, হ্যাঁ, তারা একটু কালার চেঞ্জ করা যায় কিনা দেখি। আচ্ছা, তাহলে দেখো যে এই যে 5টা আর্কুয়েট লিগামেন্ট ছিল, এই আর্কুয়েট লিগামেন্টের 5টা নাম কি কি? এই যে এইটা যে মাঝখানে দেখতেছো, এই যে গোল করে বড় হয়ে আছে, এইটার নাম হচ্ছে আমাদের মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট। দেখো পাশে সবগুলাই লেখা আছে, এই যে এইটা মাঝখানেটা হচ্ছে আমাদের মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট, তাহলে একটার নাম আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো এই যে এই সাইডে একটা, এই সাইডে একটা, এই দুইটা হচ্ছে আমাদের মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, তাহলে কয়টা হইলো? 3টা। আচ্ছা, আর এইটা একটা, এইটা একটা, এইটা হচ্ছে দুইটা আমাদের ল্যাটেরাল আর্কুয়েট লিগামেন্ট। তাহলে কি একটা মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট, দুইটা ল্যাটেরাল আর্কুয়েট লিগামেন্ট, দুইটা মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, তার মানে আমাদের আর্কুয়েট লিগামেন্টের সংখ্যা কয়টা হলো? হচ্ছে 5টা,
ঠিক আছে, তার মানে ভার্টিব্রা থেকে 2টা ক্রুরা আর 5টা আর্কুয়েট লিগামেন্টের মাধ্যমে আমার ডায়াফ্রাম হচ্ছে অরিজিনেট করে। ঠিক আছে, আচ্ছা এবার আসো নেক্সট কাহিনী কি। আচ্ছা এখন দেখো এই যে ক্রুরা, হ্যাঁ তাহলে এই ক্রুরার হচ্ছে যে ক্রুরা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম, আর ক্রুরার সিঙ্গুলার ফর্ম হচ্ছে যে ক্রাস। তাহলে তুমি যখন একটা একটা করে বলবো তখন তুমি কি ক্রাস বলতে পারবা, যখন দুইটা একসাথে বলতেছি তখন আমরা বলতেছি ক্রুরা। তাহলে এখন আমরা দুইটা ক্রাস নিয়ে আলাদা আলাদা করে পড়ি। হ্যাঁ, তো দেখো ক্রাস কি, ক্রাস হচ্ছে যে ফ্লেশি, তার মানে কি মাসকুলার পার্ট। তাহলে কি যেটা আমার রাইট ক্রাস, আচ্ছা এখানে আগে একটা কথা বলে রাখি যেটা ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে আমাদের রাইট ক্রাস বা লেফট ক্রাস মানে দুইটা ক্রুরা, এইটার মধ্যে ভাইবাতে ধরে যে কোন ক্রাসটা সাইজে বড়। ঠিক আছে, তাহলে দেখো ছবি থেকে তুমি দেখো রাইট ক্রাসটা এই পর্যন্ত আসছে, হ্যাঁ যে এই পর্যন্ত, লেফটটা এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে, তার মানে কি রাইটটা আমাদের লেন্থে বড়, তাই না? আচ্ছা তার মানে এটা তোমাকে পরীক্ষায় ধরবে যে কোন ক্রাসটা হচ্ছে আমার লেন্থে বড়, তাহলে কোনটা বড়, রাইটটা বড়। এরপরের প্রশ্ন থাকবে কেন রাইটটা বড় হইলো, মানে কেন দুইটা হচ্ছে সেম না। তাহলে কেন সেম না আমরা একটুখানি ছবি থেকে দেখে আসি। ঠিক আছে, তাহলে ধরো এই যে এই বরাবর থাকে হচ্ছে যে আমাদের ডায়াফ্রামটা, হ্যাঁ তাহলে এই ডায়াফ্রামের নিচে দেখো কি আছে, রাইট সাইডে আছে হচ্ছে যে লিভার, ডান সাইডে, বাম সাইডে কি আছে স্টমাক, আর এইটা হচ্ছে স্প্লিন। এখানে ছবিটা মার্ক করে নাই, এইটা হচ্ছে যে স্প্লিন, এইটা হচ্ছে যে স্টমাক, এইটা হচ্ছে যে লিভার। আচ্ছা এখন ডায়াফ্রামের কাজ কি, ডায়াফ্রামের কাজ হচ্ছে যখন আমি অক্সিজেন নিব তখন হচ্ছে ও নিচে নেমে যাওয়া। এখন ডায়াফ্রাম যখন নিচের দিকে নামবে, হ্যাঁ নিচের দিকে যখন নামবে তখনও কি করবে, ডায়াফ্রামের ঠিক নিচে যেই সব অর্গানগুলো আছে, যেই সব স্ট্রাকচারগুলো আছে ও তাদেরকেও নিচের দিকে ঠেলা দিবে। তাহলে দেখো এই যে লিভারের সাইজ কত বড় না, মানে লিভার তো অনেক বড় একটা অর্গান, কিন্তু সেই তুলনায় স্টমাক, স্প্লিন এগুলো কিন্তু ছোট ছোট অর্গান। তার মানে কি ওর লিভারকে নিচের দিকে নামাইতে ওর বেশি হচ্ছে যে প্রেসার দেওয়া লাগবে। তার মানে কি আমার ডায়াফ্রামের রাইট সাইডের কাজ করা লাগে বেশি, লেফট সাইডের কাজ করা লাগে কম। এই জন্য কি হয়, ডায়াফ্রামের রাইট যে সাইডটা আছে ওইটা হচ্ছে বেশি প্রমিনেন্ট থাকে, এই জন্য আমার রাইট ক্রাসটা হচ্ছে সাইজে বড় হয়। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছো কথাটা? তাহলে দেখো এই যে দেখো লিখেই দিছে এখানে যেটা কেন, কারণ রাইট সাইডে আমার হচ্ছে যে ম্যাসিভ লিভার থাকে, এই লিভারকে হচ্ছে যে কন্ট্রাক্ট করার জন্য মানে নিচের দিকে ঠেলা দেওয়ার জন্য, পুশ করার জন্য আমার হচ্ছে রাইট ক্রাসটা সাইজে বড় থাকে। আচ্ছা তাহলে আবার রাইট ক্রাসে ব্যাক আসো। তাহলে রাইট ক্রাস একটা ফেসি পার্ট, এটা তোমরা বুঝলাম। এখন এটা অরিজিনেট মানে রাইট ক্রাস কোনটুকু, মানে কোন পর্যন্ত যাবে, তাহলে বলতেছে রাইট ক্রাস হচ্ছে যে আমাদের আপার 3 যে লাম্বার ভার্টিব্রা, আপার 3 মানে কি, যে লাম্বার 1, লাম্বার 2, লাম্বার 3, এই যে তিনটা লাম্বার ভার্টিব্রা, ওই লাম্বার ভার্টিব্রা রাইট সাইড থেকে অরিজিনেট করবে। ঠিক আছে, যেহেতু সাইজে বড়। আর যেটা আমার লেফট ক্রাস ছিল, লেফট ক্রাস কি দেখো যে আমার যে আপার 2 লাম্বার ভার্টিব্রা লেফট সাইড থেকে আসবে। তার মানে যেটা রাইট, যে ছবি দেখে বুঝতেছো এটা হচ্ছে যে আমাদের লাম্বার 1, এটা হচ্ছে লাম্বার 2, এটা হচ্ছে লাম্বার 3। তাহলে যেটা রাইট ক্রাস সেটা হচ্ছে লাম্বার 3 পর্যন্ত আসে, আর যেটা আমাদের হচ্ছে লেফট ক্রাস ওটা হচ্ছে লাম্বার 2 পর্যন্ত আসে। এটা রাইট সাইড থেকে, এটা হচ্ছে লেফট সাইড থেকে, এতটুকুই। ঠিক আছে, তাহলে এরপরে চলে আসা হচ্ছে আর্কুয়েট লিগামেন্ট। তাহলে আর্কুয়েট লিগামেন্ট দেখো আমরা আর্কুয়েট লিগামেন্ট তিনটার নাম জানি, যে একটা মিডিয়ান, দুইটা মিডিয়াল, দুইটা হচ্ছে ল্যাটেরাল, টোটাল হচ্ছে কয়টা, 5টা। আচ্ছা এখন দেখো মিডিয়ান আর্কুয়েট যে লিগামেন্ট ওটা কি বলতেছে, যে দুইটা ক্রুরা আপার এন্ডে থাকে। তাহলে এখন তুমি ছবি দেখে দেখে মিলাও, এই যে একটা ক্রুরা, এই হচ্ছে একটা ক্রুরা, দুইটা ক্রুরার মাঝখানে থাকে না মিডিয়ানটা, তার মানে মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট হচ্ছে দুইটা ক্রুরার আপার এন্ডের মাঝখানে থাকে। হ্যাঁ, দুইটার আপার এন্ডকে বলা যায় কানেক্ট করে রাখছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মিডিয়ান আর্কুয়েট লিগামেন্ট। হ্যাঁ, এখানে এত কিছু তোমাকে ধরবে না, নামগুলা ধরবে খালি। আচ্ছা মানে কি কি আর্কুয়েট লিগামেন্ট আছে এগুলা খালি ধরবে, আর এইটুকু একটু পড়ে রাখতে পারো, যদিও ধরবে না তাও আর কি, জাস্ট বইয়ে দিছে যেহেতু আমরা পড়ে রাখি। সেটা হচ্ছে যে যেটা আমাদের মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট কোন বরাবর থাকে, আমাদের লাম্বার 2 ভার্টিব্রা আর লাম্বার 1 ভার্টিব্রা, মানে যে 1 আর 2 বরাবর থাকে। আর যেটা আমাদের ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট ওইটা দেখো আরেকটু উপরে থাকে, ও 2-তে যায় না, মানে লাম্বার 2 পর্যন্ত যায় না, ও 1-এ থাকে, মানে লাম্বার 1 ভার্টিব্রাতে থাকে, আর 12 রিবে থাকে। দেখো ছবি দেখলেই বুঝবা। ঠিক আছে, এই যে দেখো যেটা হচ্ছে যে আমাদের মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট ওটা দেখো 1 বরাবর আছে, এই যে 1 বরাবর আছে, 2 বরাবর আছে, কিন্তু ল্যাটারালটা দেখো ও হচ্ছে 1 বরাবর আছে, আর হচ্ছে এই যে 12 বরাবর আছে, ও কিন্তু 2-তে আসে নাই। এই যে এটা হচ্ছে যে আমাদের ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট। ঠিক আছে, এটা যদিও ইম্পর্টেন্ট না, জাস্ট বইয়ে বলছে বলে একটু বলে রাখলাম। আচ্ছা গেল, তাহলে এই কথাটা এখান থেকে বেশি ইম্পর্টেন্ট, যে রাইট ক্রাসটা কেন হচ্ছে বড়। আরেকটা জিনিস দেখাই যায়, ওইটা যদিও পরে আসবে, সেটা হচ্ছে দেখো এই যে রাইট ক্রাস ওটা তো বড়, একে নিচে পর্যন্ত আসছে, প্লাস ও কিন্তু উপরের দিকেও বড়। হ্যাঁ, তুমি যদি একটু খেয়াল করে দেখো, এই যে এইটা হচ্ছে আমাদের, তাহলে এটা বরাবর যদি আমি এখন উপরের দিকে, এটা বরাবর যদি এখন আমি উপরের দিকে যাই, তাহলে দেখো ও
এই যে এখানে একটা ওপেনিং আছে, হ্যাঁ এই ওপেনিংটার নাম আমরা একটু পরে পড়বো, এটার নাম হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং, মানে এখান থেকে ইসোফেগাস পাস করে। তাহলে ও এই যে ইসোফেজিয়াল ওপেনিংটা ওইটাকেও এরকম হচ্ছে রাউন্ড করে রাখছে। তার মানে একে তো ও নিচের দিকে লেফটের তুলনায় বড়, প্লাস ও উপরের দিকেও লেফটের তুলনায় বড়, লেফট দেখো এখানে শেষ হয়ে গেছে, আর ও গিয়ে পুরাটা এই যে আমার ইসোফেজিয়াল যে ওপেনিংটাকে এইভাবে হচ্ছে যে এনসার্কেল করে রাখছে, বুঝছো? আচ্ছা একটুখানি দাঁড়াও, আমি একটু চার্জে বসাই ল্যাপটপ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা আগাই। এখন আসো ইনসারশনে। তাহলে আমাদের অরিজিন আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল, ইনসারশন তেমন কিছু না, খুবই ইজি। আচ্ছা দেখো ইনসারশন আমরা একটু ছবি থেকে বলে আসি। হ্যাঁ তাহলে আমরা কিসের ইনসারশন পড়তেছি? আমরা কিন্তু মাসেলের মানে মাসকুলার পার্টের ইনসারশন পড়তেছি। তাহলে কি হয় দেখো, অরিজিন করতেছে ও কিন্তু এই যে চারি সাইড দিয়ে, মানে যে এখান থেকে অরিজিন, এখান থেকে অরিজিন, এখান থেকে অরিজিন, মানে ও চারি সাইড দিয়ে হচ্ছে যে অরিজিন করতেছে। হ্যাঁ আর ওর ইনসারশন হবে হচ্ছে সেন্ট্রাল দিকে, তার মানে এই জায়গা যদি ওর অরিজিন হয় ওর ইনসারশন হবে হচ্ছে এখানে। তার মানে সবগুলা পার্টি এইভাবে হচ্ছে যে ইনসারশন করবে পেরিফেরি থেকে সেন্ট্রালের দিকে। তার মানে ওর ইনসারশন কোন জায়গাটা? ওর ইনসারশন হচ্ছে এই যে সেন্ট্রাল টেন্ডন। ঠিক আছে, তাহলে অরিজিন হচ্ছে এই যে চারি সাইড ঘিরে এইভাবে হইলো, আর ও ইনসার্ট করলো হচ্ছে এই যে আমাদের সেন্ট্রাল টেন্ডনের মধ্যে। ঠিক আছে, এতটুকুই কথাবার্তা, এখান থেকে আর কোনো কথাবার্তা নাই। আচ্ছা এখন আসলে আমরা একটু সেন্ট্রাল টেন্ডন নিয়ে পড়ি। হ্যাঁ তো সেন্ট্রাল টেন্ডন দেখো দেখতে কেমন? সেন্ট্রাল টেন্ডন হচ্ছে আমাদের মোটামুটি বলা যায় ট্রায়াঙ্গুলার। হ্যাঁ তো এই ট্রায়াঙ্গুলারকে আমরা তিনটা পার্টে ভাগ করছি। এইটুকুকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্টেরিয়র লিফলেট, এইটুকুকে আমরা বলতেছি হচ্ছে রাইট ল্যাটারাল লিফলেট, এইটুকুকে আমরা বলতেছি লেফট ল্যাটারাল লিফলেট, বা পোস্টেরিয়রও বলতে পারো, যে দুইটা পোস্টেরিয়র লিফলেট আর একটা হচ্ছে অ্যান্টেরিয়র লিফলেট। হ্যাঁ লিফলেট মানে কি, মানে তিনটা পার্টে ভাগ করে ওদেরকে আমরা বলতেছি লিফলেট, যেহেতু ট্রায়াঙ্গুলার। তার মানে একটা হচ্ছে অ্যান্টেরিয়র লিফলেট আর দুইটা হচ্ছে আমার পোস্টেরিয়র লিফলেট। এখান থেকে আসলে কথাবার্তার কিছু নাই, এতটুকুই। আচ্ছা এখান থেকে যেটা তোমাকে পরীক্ষায় ধরার মতো জিনিস বা সব সময় জানতে হবে বিভিন্ন ইয়াতে, সেটা হচ্ছে 2 নাম্বার কথাটা। 2 নাম্বার কথা কি, এটা যখন আমরা পেরিকার্ডিয়াম পড়ছিলাম তখন হচ্ছে বলছিলাম, হ্যাঁ যে সাপোজ ধরো ডায়াফ্রাম দেখতে কিন্তু এরকম হয়। হ্যাঁ যে ডায়াফ্রামকে যদি আমি সামনে থেকে দেখি ওর কি হয়, ওর যে সেন্ট্রাল টেন্ডন, এই যে এইটুকু ধরো সেন্ট্রাল টেন্ডন, হ্যাঁ তাহলে ওর যে সেন্ট্রাল টেন্ডন পোর্শনটা ওইটা হচ্ছে এরকম দেখো অবতল থাকে, মানে কনকেভ থাকে। আর এই সাইডেও মাস্কুলার পার্ট, এই সাইডেও মাস্কুলার পার্ট। ওর মাস্কুলার পার্টটা হচ্ছে এরকম তোমার কনভেক্স থাকে, মানে হচ্ছে উত্তল থাকে। আচ্ছা এখন এই যে ওর যে অবতল অংশ মানে সেন্ট্রাল টেন্ডন, এই সেন্ট্রাল টেন্ডনের উপর আমার হাড়টা হচ্ছে এইভাবে বসে থাকে। ঠিক আছে, তাহলে কি হয়, যে সেন্ট্রাল টেন্ডন পোর্শনটুকু ওইটুকুর সাথে হচ্ছে আমার হার্ট অ্যাটাচ থাকে। আচ্ছা হার্ট অ্যাটাচ থাকে মানে কি, হার্ট কিসের দ্বারা অ্যাটাচ থাকে? পেরিকার্ডিয়ামের দ্বারা। আচ্ছা তো যখন আমরা পেরিকার্ডিয়াম পড়ছিলাম যদি মনে থেকে থাকে, পেরিকার্ডিয়ামের যে 3টা লেয়ার ছিল ওই 3টা লেয়ারের মধ্যে সবচাইতে বাইরের লেয়ারের নাম কি? ফাইব্রাস পেরিকার্ডিয়াম। তার মানে কি হয়, এই যে আমার ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এই ফাইব্রাস পেরিকার্ডিয়াম আর সেন্ট্রাল টেন্ডন হচ্ছে একটা আরেকটার সাথে অ্যাটাচড অবস্থায় থাকে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ সারা জীবন লাগবে। আবার বলি, ফাইব্রাস পেরিকার্ডিয়াম অফ হার্ট আর সেন্ট্রাল টেন্ডন অফ ডায়াফ্রাম, এই দুইটা জিনিস হচ্ছে একটা আরেকটার সাথে অ্যাটাচড অবস্থায় থাকে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের 2টা ভাইবার কোশ্চেন হইতে পারে। ঠিক আছে, একটা তো অ্যাটাচড অবস্থায় থাকে গেল, এই ছাড়া 2টা ভাইবার কোশ্চেন হইতে পারে। প্রথম কোশ্চেন হচ্ছে যে কেন অ্যাটাচড অবস্থায় থাকে, এগুলো কিন্তু সব রেকর্ড শুনে লিখবা। 1 নম্বর প্রশ্ন কি, যে কেন অ্যাটাচড অবস্থায় থাকে। হ্যাঁ তো কেন অ্যাটাচড অবস্থায় থাকে এর যদিও অনেক বড় একটা এক্সপ্লেনেশন আছে, যখন এমব্রায়োলজি পড়বা তখন শিখবা। তো এখন ছোট করে বলি, সেটা হচ্ছে যে এই যে আমাদের সেন্ট্রাল টেন্ডন অফ ডায়াফ্রাম আর একটা হচ্ছে আমাদের ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এই দুইটা জিনিসই আমাদের একই জায়গা থেকে ডেভেলপ করে। ঠিক আছে, তো সেই জায়গাটার নাম হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম। আমি বইতে দাগাই দিই, সেপ্টাম ট্রান্সভার্সাম কি এখন বুঝবা না, এমব্রায়োলজিতে কি বুঝবা, জাস্ট একটু দাগাই দিই। এই যে সেপ্টাম ট্রান্সভার্সাম, তাহলে কি, যে আমাদের ফাইব্রাস পেরিকার্ডিয়াম অফ হার্ট আর একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল টেন্ডন অফ ডায়াফ্রাম, দুইটা জিনিসই আমাদের কই থেকে ডেভেলপ করে? সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। তাহলে দুইটা জিনিস যেহেতু একই জায়গা থেকে ডেভেলপ করে, এই জন্য কি হয়, ওরা মানে একদম ডেভেলপমেন্টের শুরু থেকে ওরা একটা একটার সাথে এরকম হচ্ছে অ্যাটাচড অবস্থায় থাকে। ঠিক আছে, এটা গেল আমাদের 1 নাম্বার ভাইবা কোশ্চেন। আচ্ছা 2 নাম্বার ভাইবা কোশ্চেন হচ্ছে যে
এভাবে কোশ্চেন করে, এটা হার্ট থেকে কোশ্চেন করে যে হার্ট কেন রেসপিরেশনের সাথে মুভ করে, ঠিক আছে। মানে আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তখন আমাদের কিছু কিছু অর্গান হচ্ছে শ্বাস প্রশ্বাসের সাথে এই ডায়াফ্রামের মতো উপর নিচে উঠানামা করে, হ্যাঁ। তো তার মধ্যে একটা হচ্ছে আমাদের হার্ট, আরো কিছু আছে যে লিভার, স্টমাক, এগুলাও আছে, বাট এই যে থোরাক্সের মধ্যে যেটা হার্ট হচ্ছে আমাদের রেসপিরেশনের সাথে উঠানামা করে, ঠিক আছে। তো মানে কোশ্চেন করবে যে কেন উঠানামা করে, তাহলে ওইটার আনসারও হচ্ছে সেম, যে যেহেতু হার্ট ফাইব্রাস পেরিকার্ডিয়ামের মাধ্যমে সেন্ট্রাল টেন্ডনের সাথে যুক্ত থাকে, তার মানে যেহেতু আমার ডায়াফ্রাম হচ্ছে রেসপিরেশনের সময় উঠানামা করবে, তো ডায়াফ্রামের সাথে হার্ট যুক্ত, হার্ট হচ্ছে রেসপিরেশনের সাথে মুভ করবে, ঠিক আছে। বুঝছো দুটো কথা? আচ্ছা ঠিক আছে, এখন চলে আসা হচ্ছে যে রিলেশনে, হ্যাঁ। তাহলে এই যে দেখো রিলেশন আমরা মোটামুটি এই যে এই ছবি থেকে একটু আগেই দেখে ফেলছি, আমরা একটুখানি দেখে আসি। দেখো এই যে ডায়াফ্রাম, হ্যাঁ, তাহলে ডায়াফ্রামের নিচের দিকে মানে ইনফিরিয়রলি কোন কোন অর্গানের সাথেও রিলেশনে থাকে, তাহলে সবচাইতে বড় অর্গান কোনটা, এই যে লিভার। তাহলে দেখো মাঝখান থেকে যদি আমি ডায়াফ্রামকে ভাগ করি যে রাইট সাইডে কার কার সাথে রিলেশনে থাকে, লেফট সাইডে কার কার সাথে রিলেশনে থাকে, তাহলে রাইট সাইডে প্রথমে আমি কি বলবো যে লিভারের রাইট লোব, এই যে দেখো লিভারকে আমরা এই বরাবর রাইট লোব আর হচ্ছে লেফট লোবে ভাগ করতে পারি, তাহলে রাইট সাইডে ডায়াফ্রাম কার রিলেশনে থাকে, রাইট লোব অফ দ্য লিভার, ঠিক আছে। আর এই যে যদি আমি এই যে এইগুলাকে আমাদের স্মল ইন্টেস্টাইন, এগুলাকে যদি আমি সরাই ফেলতাম তাহলে পিছনে দেখতে পাইতাম হচ্ছে কিডনি, তাহলে বলবো যে রাইট সাইডে ডায়াফ্রাম নিচের দিকে কার কার সাথে রিলেশনে থাকে, একটা হচ্ছে রাইট লোব অফ লিভার, একটা হচ্ছে কিডনি, আর কিডনির সাথে যুক্ত অবস্থায় থাকে হচ্ছে আমাদের সুপ্রারেনাল গ্ল্যান্ড, ঠিক আছে, বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এটা নাম শুনছো হয়তো আগে। তার মানে রাইট সাইডে এই যে তিনটা অর্গানের সাথে ও হচ্ছে রিলেশনে থাকে। আচ্ছা, লেফট সাইডে কি হয়, লেফট সাইডে কার সাথে রিলেশনে থাকে, লেফট লোব অফ দ্য লিভার, স্টমাক, আর এইটা হচ্ছে আমাদের স্প্লিন, আর কি আর হচ্ছে লেফট কিডনি, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে এই ছবিটা মাথার মধ্যে রাখতে হবে, এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, ঠিক আছে। মানে যখন পুরোটা অ্যানাটমি পড়ে ফেলবে এরকম হাজার হাজার জিনিসের রিলেশন পড়তে হবে, তো তখন এই মুখস্থ জিনিস জীবনেও মনে থাকবে না, এই ছবিটা মাথায় ঢুকাইতে হবে। তাহলে রাইট সাইডে কিডনি আর সুপ্রারেনাল গ্ল্যান্ড আমরা দেখতে পাচ্ছি না, এই যে স্মল ইন্টেস্টাইনকে যদি সরাই ফেলতাম তাহলে দেখতে পাইতাম। আর কি দেখতে পাচ্ছি, রাইট লোব অফ দ্য লিভার, লেফট সাইডে লেফট লোব অফ দ্য লিভার, স্টমাক, স্প্লিন, আর সেম জিনিস কিডনি, সুপ্রারেনাল গ্ল্যান্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসো হচ্ছে, আচ্ছা তাহলে এখন দেখো রিলেশনের মধ্যে, আচ্ছা ও একটা ইম্পর্টেন্ট কথা বলতে মনে নাই, সেটা হচ্ছে যে তারা একটু মুছে দিই। তাহলে যে যেটা বললাম যে আমাদের ডায়াফ্রামটা দেখতে কিন্তু হচ্ছে এইরকম, হ্যাঁ, যে এইটুকু সেন্ট্রাল টেন্ডন অংশটুকু হচ্ছে অবতল, বাকি দুই সাইডে হচ্ছে উত্তল। এখন এই যে দুই সাইডে আমাদের মাসকুলার যে উত্তল মানে কনভেক্স যে অংশটা, এইটাকে আমরা বলি হচ্ছে ডোম, হ্যাঁ, ডোম বলতে পারি বা কুপুলাও অনেকে বলে, বাট মোস্ট কমনলি আমরা হচ্ছে ডোম বলি। তাহলে এই দুইটা হচ্ছে যে রাইট অ্যান্ড লেফট ডোম অফ দ্য ডায়াফ্রাম, আর মাঝখানেটুকু হচ্ছে সেন্ট্রাল টেন্ডন। তাহলে সেন্ট্রাল টেন্ডন হচ্ছে কি ডিপ্রেসড এরিয়া, এই ডিপ্রেসড এরিয়ার সাথে আমার কি যুক্ত থাকে, থাকে হচ্ছে যে আমার ওই যে হার্ট মানে ফাইব্রাস পেরিকার্ডিয়াম অফ দ্য হার্ট। আর দেখো নিচে যেটা বলে আসলাম যে ইনফিরিয়র সার্ফেসে কি হয়, রাইট সাইডে থাকে হচ্ছে যে আমার রাইট লোব অফ দ্য লিভার, রাইট কিডনি, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, লেফট সাইডে থাকে হচ্ছে লেফট লোব অফ লিভার, তারপর হচ্ছে স্টমাক, স্প্লিন, আর হচ্ছে লেফট কিডনি, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। তাহলে এটা কিন্তু আমরা ছবি থেকে শিখে ফেলতে পারতেছি। আচ্ছা, এরপরের আমাদের পোর্শন হচ্ছে যে ওপেনিং, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে ডায়াফ্রামের ভাইবার জন্য বলো, রিটেনের জন্য বলো, অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে ডায়াফ্রামের মধ্যে কিসের কিসের ওপেনিং থাকে। তাহলে আসলে আমরা একটা একটা করে পড়ি। ডায়াফ্রামের ওপেনিংগুলোকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে মেজর ওপেনিং মানে বড় বড় ওপেনিং যেটা তুমি খালি চোখে দেখতে পাও সেই ওপেনিংগুলো, আরেকটা হচ্ছে মাইনর ওপেনিং, হ্যাঁ, যেগুলো আমরা মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখতে পাই না। তাহলে আমাদের পড়ার মেন টপিকই হচ্ছে মেজর ওপেনিং। তুমি যখন ভিসেরা নিয়ে আইটেমটা দিবা বা ভাইবা দিবা, টার্ম হোক প্রফ হোক যাই হোক, ভাইবাটা যখন দিবা তখন তোমাকে প্রশ্ন করবে মেজর ওপেনিং থেকে। কেন প্রশ্ন করবে, কারণ মাইনর ওপেনিং আমরা ডায়াফ্রাম ভিসেরাতে চোখে দেখতে পাই না, দেখতে পাই হচ্ছে মেজর ওপেনিং, ঠিক আছে। তো প্রথমেই তোমার দেখবা যে এরকম আইটেম শুরুই হচ্ছে ওপেনিং দিয়ে, যে কি কি ওপেনিং আছে ডায়াফ্রামের মধ্যে। তাহলে ডায়াফ্রামে হচ্ছে যে তিন ধরনের ওপেনিং আছে, হ্যাঁ, যে একটা ভেনা ক্যাভাল ওপেনিং মানে ইনফিরিয়র ভেনা ক্যাভার জন্য, একটা হচ্ছে আমাদের অ্যাওর্টার জন্য, আর একটা হচ্ছে ইসোফেগাসের জন্য। এই যে দেখো একটু আগে তোমাকে দেখা আসছিলাম যে এইটা হচ্ছে যে আমাদের ইসোফেজিয়াল ওপেনিং, ঠিক আছে। তাহলে এই যে ইসোফেজিয়াল ওপেনিং, দাঁড়াও, আচ্ছা, তাহলে এই যে হচ্ছে যে আমাদের ইসোফেজিয়াল ওপেনিং, এই ইসোফেজিয়াল ওপেনিংকেই আমার হচ্ছে রাইট যে মানে ক্রাস বা ক্রুরা, এটা কিন্তু এই ইসোফেজিয়াল ওপেনিংকে হচ্ছে এনসার্কেল করে রাখতো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে যে আমাদের ইসোফেজিয়াল ওপেনিং, এইটা হচ্ছে যে আমাদের সেই ভেনা ক্যাভাল ওপেনিং, আর এই যে এখানে থাকে হচ্ছে যে আমাদের অ্যাওর্টিক ওপেনিং। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা, ভেনা ক্যাভাল ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং, অ্যাওর্টিক ওপেনিং, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ওপেনিংগুলা, এই ওপেনিংগুলার আমার প্রথমে জানতে হবে হচ্ছে ভার্টিব্রাল লেভেল, কোনটা কোন ভার্টিব্রা বরাবর থাকে। এখানে দেখো ছক করে দেয়া আছে যে ভেনা ক্যাভাল ওপেনিং থাকে হচ্ছে 8-এ মানে দুইটা দুইটা করে গ্যাপ, ইসোফেজিয়াল ওপেনিং থাকে হচ্ছে যে আমার 10-এ, আর অ্যাওর্টিক ওপেনিং থাকে হচ্ছে যে আমার 12-এ, ঠিক আছে। তো এইটাকে আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখি, সেটা হচ্ছে যে ভিওএ,
ভিওএ মানে ভয়েস অফ আমেরিকা, ঠিক আছে, এটা দিয়ে মনে রাখি যে ভিওএ ভয়েস অফ আমেরিকা, ভিতে কি ভ্যানা ক্যাভাল ওপেনিং, ওতে হচ্ছে ইসোফেজাল, ইসোফেগাস হচ্ছে আমরা ব্রিটিশ মানে বানানে ও দিয়ে লিখি যে ওই এসও এভাবে লিখি, ঠিক আছে, ইসোফেজিয়াল, তো ওখান থেকে হচ্ছে ও, তো এই যে ইসোফেজাল ওপেনিং আর এতে হচ্ছে অ্যাওরটিক ওপেনিং, 8 10 12 দুই দুই করে হচ্ছে গ্যাপ, হ্যাঁ, তাহলে ভার্টিব্রাল লেভেল খুবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা কিন্তু ধরবে। আচ্ছা, তাহলে এখন আসো যে আমার কোন ওপেনিং দিয়ে কি কি পাস করে, এইটা একটু মানে জিনিসটা হচ্ছে ভিজুয়ালাইজ করা যায় না, এটা হচ্ছে যে আমাদের একটু কষ্ট করে মুখস্থ করে রাখতে হবে, হ্যাঁ। তাহলে যেটা হচ্ছে ভ্যানা ক্যাভাল ওপেনিং, নাম দেখেই বুঝতেছি ভ্যানা ক্যাভাল ওপেনিং দিয়ে কি পাস করবে, ইনফিরিয়র ভ্যানা ক্যাভা, আগে মেন গুলা পড়ি। ইসোফেজাল ওপেনিং দিয়ে পাস করবে ইসোফেগাস, অ্যাওরটিক ওপেনিং দিয়ে পাস করবে আমার কি অ্যাওরটা, তাহলে এই তিনটা আমরা নাম থেকে প্রথম তিনটা বলতে পারি, ঠিক আছে। তাহলে ইনফিরিয়র ভ্যানা ক্যাভার সাথে যাবে হচ্ছে রাইট ফ্রেনিক নার্ভ, খেয়াল রাখবা এখানে কিন্তু লেফট নাই, এটা কিন্তু এমসিকিউতে দিয়ে লেফট দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে রাইট ফ্রেনিক নার্ভ নট লেফট, ঠিক আছে। ইসোফেজাল ওপেনিং দিয়ে পাস করবে রাইট অ্যান্ড লেফট ভেগাল ট্রাঙ্ক, ভেগাল ট্রাঙ্ক মানে হচ্ছে ভেগাস নার্ভ। আচ্ছা, আর কি পাস করবে, এই যে এটা না বললেও চলবে বাট মনে রাখতে পারলে ভালো, ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এই একটা জিনিসও এখনো তুমি চিনো না, এগুলো এখন মুখস্থ করা ছাড়া কিছু করে না, একটু কষ্ট করে মনে রাখতে হবে। আর অ্যাওরটিক ওপেনিং দিয়ে পাস করবে অ্যাজাইগাস ভেন, অ্যাজাইগাস ভেন কিন্তু চিনো অলরেডি, হ্যাঁ, আরেকটা হচ্ছে থোরাসিক ডাক্ট। তাহলে এই ছকটা একটা 5 স্টার ছক, যেটা তোমাকে ভাইভাতে অবশ্যই ধরবে, এমসিকিউতে আসবে, রিটেনে লিখতে দিবে, সব জায়গায় আসবে। তাহলে এই স্ট্রাকচারগুলো সব তুমি এখন চিনো না, এটা এখন আমাদের কি করতে হবে, একটু কষ্ট করে মেমোরাইজ করে রাখতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এখন এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলবো ভাইবার জন্য। আচ্ছা, প্রথমে আসো যে এইটা, হ্যাঁ, এইটা একটা 5 স্টার কোশ্চেন, একটু যারা ভালো পারে তাদের সবাইকে এই কোশ্চেনটা হচ্ছে ধরে। কোশ্চেনটা বলি, কোশ্চেনটা এখানে ডিরেক্টলি দেয়া নেই, কোশ্চেনটা হচ্ছে যে যখন আমরা রেসপিরেশন করি, রেসপিরেশন হইলে কি হয় যে আমাদের হচ্ছে ডায়াফ্রামটা মুভ করে। আচ্ছা, এখন একটা জেনারেল ফর্মুলা শিখাই, হ্যাঁ, এই জেনারেল ফর্মুলা কি শুধু ডায়াফ্রাম না, সব জায়গায় কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ধরো হাতের একটা মাসেল, হ্যাঁ, যে হাত পা আমি যখন নাড়াচ্ছি, হাতের একটা মাসেল, ধরো এটা হচ্ছে যে আমার হিউমেরাস, তাহলে হিউমেরাসের কি হয় যে একটা মাসেল এইভাবে ধরো হচ্ছে এখান থেকে অরিজিন নিছে, এখানে এসে হচ্ছে ইনসারশন হয়েছে, এইখানে হচ্ছে অরিজিন, এইখানে হচ্ছে যে ইনসারশন। তো এখন হচ্ছে যে যখন এই মাসেলটা যখন কন্ট্রাক্ট করবে, হ্যাঁ, কন্ট্রাক্ট করলে কি হবে, এইটা হচ্ছে যে আমার অরিজিন, ইনসারশনের দিক থেকে অরিজিনের দিকে যাবে। আচ্ছা, কি বললাম, যে ইনসারশনের দিক থেকে অরিজিনের দিকে যাবে, এই কথাটা বুঝছো কিনা আরেকটু বলি, হ্যাঁ। কি বললাম যে ধরো একটা স্কেলেটাল মাসেল, হ্যাঁ, যে এইটা কি হাতের মাসেল মানে কি স্কেলেটাল মাসেল, ঐচ্ছিক পেশি, তাহলে আমি যখন হাত নাড়াবো, কেন হাত নাড়াইতে পারবো, আমার হাতের মাসেলগুলো যখন হচ্ছে যে কন্ট্রাক্ট করবে, হ্যাঁ, মানে যখন মুভ করবে, তাহলে একটা মাসেল কন্ট্রাক্ট করলে কি হয়, ওই মাসেলের এইটা যদি অরিজিন হয় আর এইটা যদি হচ্ছে ইনসারশন হয়, ওই মাসেলটা অলওয়েজ হচ্ছে ইনসারশনের দিক থেকে, মানে মাসেল যে ফাইবারগুলা, ওই মাসেল ফাইবারগুলো অলওয়েজ হচ্ছে ইনসারশনের দিক থেকে, মানে ইনসারশনের দিক থেকে অরিজিনের দিকে হচ্ছে মুভ করে, ঠিক আছে। তাহলে দেখো ডায়াফ্রামের ক্ষেত্রে কি হয়, যে এটা যদি ডায়াফ্রাম হয়, ডায়াফ্রামের ইনসারশন হচ্ছে মাঝখানে আর অরিজিন হচ্ছে যে সাইডে, ঠিক আছে। তার মানে কি হবে, ডায়াফ্রাম যখন মানে কন্ট্রাক্ট করবে, ডায়াফ্রাম কখন কন্ট্রাক্ট করে, যখন হচ্ছে আমরা অক্সিজেন নেই, মানে ডায়াফ্রাম নিচের দিকে নেমে যায়, তাহলে ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট করলে যে জেনারেল ফর্মুলা অনুযায়ী কি হবে, যে ওর মাসেল ফাইবারগুলা ইনসারশনের দিক থেকে অরিজিনের দিকে যাবে, তার মানে কি এইভাবে মাসেল ফাইবারগুলার হচ্ছে যে মুভমেন্ট হবে, ঠিক আছে। তাহলে যখন ইনসারশন থেকে অরিজিনের দিকে যাচ্ছে তখন কি হবে, যে ও যখন কন্ট্রাক্টেড অবস্থায় আছে তখন কিন্তু ওর এই যে সেন্ট্রাল টেন্ডনটা সাইজে বড় হয়ে যাচ্ছে, কারণ কি এই যে ইনসারশন থেকে অরিজিনের দিকে গেছে, তার মানে কি হবে, ও যখন কন্ট্রাক্ট করবে ইন্সপিরেশনের সময় তখন হচ্ছে ওর সেন্ট্রাল টেন্ডনটা বড় হয়ে যাবে, ঠিক আছে। এই কথাটুকু বুঝছো কিনা আগে বলো। আচ্ছা, তাহলে দেখো, তাহলে কি হলো, যে যখন আমি শ্বাস নিচ্ছি ডায়াফ্রাম নিচে নামতেছে, আমার সেন্ট্রাল টেন্ডন বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার তুমি এই ছবির মধ্যে থেকে দেখো, আমরা যে তিনটা ওপেনিং এর কথা পড়লাম, তাই না, তিনটা ওপেনিং এর মধ্যে যেটা আমার ভি মানে ভুয়া ভি, যেটা ভ্যানা ক্যাভাল ওপেনিং ছিল, ভ্যানা ক্যাভাল ওপেনিংটা হচ্ছে যে আমার সেন্ট্রাল টেন্ডনের মধ্যে, যেটা আমার ইসোফেজিয়াল ওপেনিং ওইটা হচ্ছে যে আমার মাসকুলার পোর্শনের মধ্যে, আর যেটা হচ্ছে আমার অ্যাওরটিক ওপেনিং ওইটা কারোরই মধ্যে না, ওইটা হচ্ছে ডায়াফ্রামের পিছনে বলা যায়, ঠিক আছে। তার মানে কি হবে, যখন আমি রেসপিরেশন করছি, ডায়াফ্রাম নিচের দিকে নেমে গেছে, আমার সেন্ট্রাল টেন্ডন বড় হয়ে গেছে, তখন আমার কি হবে, এই যে আমার ভ্যানা ক্যাভাল ওপেনিংটার সাইজ বড় হয়ে যাবে, আর ইসোফেগাসের যে ওপেনিং, ইসোফেজিয়াল ওপেনিং ওইটার সাইজ হচ্ছে ছোট হয়ে যাবে। এই কথাটুকু বুঝছো, যে এইটা বড় হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে, বুঝছো এটা? আচ্ছা দেখো, এই যে কি হবে, যে সেন্ট্রাল টেন্ডন কি মানে মাসেল ফাইবারগুলো এরকম এরকম হচ্ছে, তার মানে কি হবে, যে এইটা যদি আমি ধরে নিই যে আমার কন্ট্যাক্ট করার আগের ছবি, তাহলে কন্ট্যাক্ট করার পরের ছবিটা কেমন হবে, যে সেন্ট্রাল টেন্ডন সাইজে ধরে এরকম বড় হয়ে গেছে, তার মানে কি মাসেলগুলো মাসকুলার পোর্শনটুকু ছোট হয়ে গেছে না,
এই যে এই জায়গাটুকু ছোট হয়ে গেছে না, এখানে দেখো এই জায়গাটুকু এত এত বড় ছিল, সেন্ট্রাল টেন্ডন অল্প একটু ছিল। তাহলে এখন যখন সেন্ট্রাল টেন্ডন বড় হয়ে যাবে তখন কি মাসকুলার পোর্শন ছোট হয়ে যাবে না, কারণ মাসেলগুলার কন্ট্রাকশন হয়েছে, তাহলে মাসেলগুলা ছোট হয়ে গেছে। এই যে তাহলে কি মাসেল ফাইবারগুলো যদি ছোট হয়ে মাসকুলার পোর্শন ছোট হয়ে যায়, তাহলে ওই মাসকুলার পোর্শনের মধ্যে যে ওপেনিংটা আছে ওই ওপেনিংটাও কি ছোট হয়ে যাবে না? তাহলে কি যে যখন সেন্ট্রাল টেন্ডন বড় হচ্ছে সেন্ট্রাল টেন্ডনের ওপেনিংটাও বড় হচ্ছে, যখন মাসকুলার পোর্শন ছোট হয়ে যাচ্ছে যখন মাসকুলার পোর্শনের ওপেনিংটাও ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটুকু বুঝো যদি, তাহলে আসো এরপরের কাহিনী। সেটা হচ্ছে যে কোশ্চেনটা কি ছিল, যে আমরা যখন রেসপিরেশন করি তখন আমাদের তিনটা ওপেনিং এর কোন ওপেনিং এর কি হয়। তাহলে দেখো একটা একটা ওপেনিং, যে প্রথমে হচ্ছে ভ্যানা ক্যাভাল ওপেনিং। তাহলে ভ্যানা ক্যাভাল ওপেনিং কি সেন্ট্রাল টেন্ডনের মধ্যে, তাহলে ভ্যানা ক্যাভাল ওপেনিং কি হয়ে যাবে, ভ্যানা ক্যাভাল ওপেনিং হচ্ছে বড় হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ভ্যানা ক্যাভাল ওপেনিং যদি বড় হয়ে যায়, এই ভ্যানা ক্যাভাল ওপেনিং দিয়ে কে পাস করে, ইনফিরিয়র ভ্যানা ক্যাভা। এখন ইনফিরিয়র ভ্যানা ক্যাভার কাজ কি, ছোটবেলা থেকে পড়ে আসছো মোটামুটি স্কুল থেকে, যে ভ্যানা ক্যাভাল ইনফিরিয়র ভ্যানা ক্যাভা কি করে, বডির যে নিচের পোর্শন ওইখান থেকে ব্লাডকে আমার হার্টের মধ্যে নিয়ে আসে। ঠিক আছে, তাহলে কি হবে যে যখন ভ্যানা ক্যাভাল ওপেনিং বড় হয়ে গেছে তখন কি ইনফিরিয়র ভ্যানা ক্যাভা বেশি বেশি ব্লাড আমার হার্টের মধ্যে আনতে পারবে, তাই না? যে ভ্যানা ক্যাভাল ওপেনিং বড় হয়ে গেছে, ওর যাতায়াতের রাস্তা বড় হয়ে গেছে, তার মানে কি ও যদি আগে সাপোজ 2 লিটার ব্লাড আনতো এখনো 3 লিটার ব্লাড আনতে পারবে। তার মানে কি ও যাতায়াতের রাস্তা বড়, বেশি বেশি ব্লাড আনতে পারবে। তার মানে যখন আমি ইন্সপিরেশন করব আমার ডায়াফ্রামের কন্ট্রাকশন হবে, আমার সেন্ট্রাল টেন্ডন বড় হয়ে যাবে, সেন্ট্রাল টেন্ডন বড় হয়ে যাবে বলে ভ্যানা ক্যাভাল ওপেনিংও বড় হয়ে যাবে। তাহলে ভ্যানা ক্যাভাল ওপেনিং বড় হয়ে গেলে কি হবে, আমার ইনফিরিয়র ভ্যানা ক্যাভা বডির নিচের পোর্শন থেকে বেশি বেশি ব্লাডকে হার্টের মধ্যে নিয়ে আসতে পারবে। তাহলে এই যে যেই ব্লাড আমার ডিঅক্সিজেনেটেড ব্লাড ইনফিরিয়র ভ্যানা ক্যাভা দিয়ে হার্টের মধ্যে আসতেছে, এইটাকে আমরা বলি হচ্ছে ভেনাস রিটার্ন, মানে ভেনাস ব্লাড হার্টের মধ্যে আসা। এটা একটা ফিজিওলজিক টার্ম, ফিজিওলজিতে গিয়ে পড়বা যে যখন আমার বডির ডিঅক্সিজেনেটেড ব্লাড কোন একটা ভেইন দিয়ে হার্টের মধ্যে ব্যাক আসে ওইটাকে আমরা বলি হচ্ছে ভেনাস রিটার্ন। তার মানে কি হবে, যে আমি যখন ইন্সপিরেশন নিব মানে অক্সিজেন নিব ওই সময় আমার ভেনাস রিটার্ন বেড়ে যাবে। ঠিক আছে, এক নাম্বার কথা। তাহলে একটা ওপেনিং এর কাহিনী আমরা বুঝলাম। এখন আসো বাকি দুইটা ওপেনিং এর কি হয়। আচ্ছা, এখন আসো যেটা পড়লাম কি হয়, এই যে আমাদের মাসকুলার পার্টের মধ্যে কি ওপেনিং ছিল, ছিল হচ্ছে যে আমাদের ইসোফেজিয়াল ওপেনিং। ঠিক আছে, তাহলে আমরা কি পড়লাম, যখন আমাদের ডায়াফ্রাম কন্ট্যাক্ট করতেছে ইসোফেজিয়াল ওপেনিং সাইজে ছোট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ইসোফেজাল ওপেনিং সাইজে ছোট হয়ে গেলে কি হবে, ভ্যানা ক্যাভাল ওপেনিং এর উল্টাটা হবে, যে ভ্যানা ক্যাভাল ওপেনিং দিয়ে কি হচ্ছিল, জায়গা বড় হয়ে গেছে বলে বেশি বেশি ব্লাড আনতেছিল, আর ইসোফেজাল ওপেনিং ছোট হয়ে যাচ্ছে বলে কি ওর যাতায়াতের রাস্তা কমে যাচ্ছে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, ইসোফেগাস মানে তো বুঝো অন্ননালী, ঠিক আছে, যেটাকে আমরা ইন্টারে অন্ননালী বলতাম। আচ্ছা, ইসোফেগাস, এই যে ধরো এইটা যদি ইসোফেগাস হয়, এইটা যদি ধরো আমাদের ইসোফেগাস হয়, ধরো এটা হচ্ছে ডায়াফ্রাম, কথার কথা ডায়াফ্রাম যদি এরকম সমান না, ও তো এরকম কার্ভ হয়, ধরে নিলাম ছবি আঁকার সুবিধার্থে যে এইটুকু আমাদের ইসোফেগাস। তো ইসোফেগাস যখনই হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের ইসোফেজিয়াল ওপেনিং। তাহলে ইসোফেগাস যখনই ডায়াফ্রামের ইসোফেজিয়াল ওপেনিং দিয়ে পাস করার পর ও কি অ্যাবডোমেনে চলে আসে না, অ্যাবডোমেনে চলে আসার পর ওর যে কন্টিনিউশন ওইটাই হচ্ছে যে স্টমাক। ঠিক আছে, তার মানে কি এই ইসোফেজিয়াল ওপেনিং এর উপরে হচ্ছে ইসোফেগাস আর ওইটার নিচের দিকের কন্টিনিউশন হচ্ছে আমার স্টমাক। ঠিক আছে, আচ্ছা এখন বলতেছে কি যে এই ইসোফেজিয়াল ওপেনিংটা আমার রেসপিরেশনের সময় ছোট হয়ে যাচ্ছে। তাহলে ছোট হয়ে গেলে কি হবে, ইসোফেগাস আর স্টমাকের যে জাংশন ওই জাংশনটা আমার ছোট হয়ে যাবে। তখন কি হবে, যে খাবার আমার এই যে স্টমাকের মধ্যে যেসব ফুড ছিল ওই ফুডগুলার রেসপিরেশনের টাইমে ইসোফেগাসের মধ্যে ব্যাক আসার যে প্রবণতা ওইটাকে প্রিভেন্ট করবে। ঠিক আছে, তার মানে আমি কি বলবো, যে যখন আমি শ্বাস প্রশ্বাস নিব তখন আমার ইসোফেজিয়াল ওপেনিং ছোট হয়ে যাবে, ইসোফেজিয়াল ওপেনিং ছোট হয়ে গেলে আমার স্টমাকের যে ফুড কন্টেন্ট ওইটা হচ্ছে যে আমার ইসোফেগাসের মধ্যে ব্যাক আসতে পারবে না। ঠিক আছে, তো এইটা গেল ইসোফেগাসের কাহিনী, এটা বুঝছো? বুঝি না, একবার বলো। আচ্ছা ওইটা হ্যাঁ বলবো। আচ্ছা, স্ফিংটারিক ইফেক্ট মানে কি, স্ফিংটার মানে হচ্ছে যে ধরো রিয়েল লাইফে কি দিয়ে বোঝাবো, স্ফিংটার মানে হচ্ছে ধরো একটা জিনিস, হ্যাঁ ধরো একটা ব্যাগ, হ্যাঁ এই ব্যাগ তুমি কি করছো, একটা দড়ি দিয়ে এখানে বেঁধে রাখছো। তাহলে দড়ি দিয়ে যখন তুমি এখানে এভাবে বেঁধে রাখবে একটা পলিথিনের ব্যাগ, ব্যাগটা ধরো কোনো কিছু একটা ব্যাগের মতো, তখন ওইটার চেহারা কেমন হয়ে যাবে, এরকম হয়ে যাবে না যে এই জায়গায় তুমি দড়ি দিয়ে বেঁধে রাখছো, ওই ব্যাগের চেহারা হয়ে যাবে হচ্ছে যে এরকম। তাহলে এই যে দড়ি দিয়ে আমি কোনো জায়গায় বেঁধে রাখছি এইটাকে আমরা বলি স্ফিংটার। ঠিক আছে, স্ফিংটার মানে কি, যে কোনো একটা যাতায়াতের রাস্তাকে যে হচ্ছে ক্লোজ করে দেয়। ঠিক আছে, তো তার মানে কি এই যে যখন আমি ইন্সপিরেশন নিব তখন আমার ইসোফেগাস
ইসোফেজাল ওপেনিংটা ছোট হয়ে যাবে। ইসোফেজাল ওপেনিং ছোট হয়ে গেলে স্টমাকের ফুড কর্নার ইসোফেগাসে ব্যাক আসতে পারতেছে না। তার মানে কি যে কেন ব্যাক আসতে পারতেছে না, কারণ এই যে আমার যে যাতায়াতের রাস্তাটা ওইটা হচ্ছে ছোট হয়ে গেছে। তার মানে কি এটা একটা স্ফিংটেরিক ইফেক্ট না, যে যদি এখানে আমি একটা দড়ি দিয়ে বেঁধে রাখতাম তাহলে কি যেই ধরনের ইফেক্ট হতো সেরকম একটা ইফেক্ট না, তাহলে এটাকে আমরা বলি হচ্ছে স্ফিংটেরিক ইফেক্ট। এরকম স্ফিংটার তুমি অ্যাবডোমেনে বহু জায়গায় পড়বা, যে অনেক অনেক স্ফিংটার আছে। তাহলে এইটা হচ্ছে যে এই স্ফিংটারের একটা নামও আছে, নাম তোমার দরকার নাই আপাতত, জাস্ট কথার জন্য বলতেছি, কথা প্রসঙ্গে আসলো তাই। এটা অ্যাবডোমেনে গিয়ে পড়বা। এটাকে আমরা বলি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। এই যে ইসোফেগাসের নিচে না, এই জন্য এদেরকে আমরা বলি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। তাহলে এই লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার কি আমার ইসোফেজিয়াল ওপেনিং বরাবর থাকে। তাহলে ইসোফেজিয়াল ওপেনিং যখন ছোট হয়ে যায় তখন আমার কি হয়, ওখানে একটা স্ফিংটেরিক ইফেক্ট হয়। ইফেক্ট হওয়ার কারণে আমার স্টমাকের ফুড কন্টেন্ট আমার ইসোফেগাসে উঠে আসতে পারে না। দেখো যদি উঠে আসতো তাহলে কি হতো, আমার বমি হয়ে যাইতো। এই যে ইসোফেগাসে উঠে ওটা আবার মুখ দিয়ে বের হয়ে আসতো, ঠিক আছে। তার মানে কি হয়, ইন্সপিরেশনের সময় এই যে ছোট হয়ে যায় বলে আমার এই যে বমি হয়ে যাচ্ছে না খাবারগুলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুইটা ওপেনিং এর কাহিনী পড়ে ফেললাম। এবার চলে আসা হচ্ছে অ্যাওর্টিক ওপেনিং। হ্যাঁ, আচ্ছা, এই যে বলছে না পিঞ্চকক ইফেক্ট, এটা দরকার নেই, এটা জাস্ট এই যে ইফেক্টটা মানে স্ফিংটেরিক ইফেক্টের একটা নাম হচ্ছে পিঞ্চকক ইফেক্ট, এটা জীবাণু ধরবে না, ঠিক আছে। এরপরে আসা হচ্ছে অ্যাওর্টিক ওপেনিং এর কাহিনী। তাহলে দুইটা ওপেনিং পড়লাম, এরপরে অ্যাওর্টিক ওপেনিং। আচ্ছা দেখো, বাকি দুইটা ওপেনিং এর পড়ছিলাম কি, একটা ওপেনিং বড় হয়ে যাচ্ছিল, একটা ওপেনিং ছোট হয়ে যাচ্ছিল। বাট অ্যাওর্টিক ওপেনিং এর নো চেঞ্জ, হ্যাঁ, মানে কোনো চেঞ্জ হয় না। কেন চেঞ্জ হয় না, এটা ছবি দেখলে তুমি বুঝবা। দেখো বাকি দুইটা ওপেনিং কিন্তু হয় সেন্ট্রাল টেন্ডনের ভিতর ছিল অথবা মাসকুলার পার্টের ভিতরে ছিল। বাট যে অ্যাওর্টিক ওপেনিং ওইটা কিন্তু তোমার মোটামুটি ডায়াফ্রামের পিছনে, তার মানে মাসেলের মধ্যেও না, তোমার অ্যাপোনিউরোসিসের মধ্যেও না, কোনোটার ভিতরেই না। তাহলে কি হয়, এই যে তোমার অ্যাওর্টিক ওপেনিং, ইন্সপিরেশনের সময় অ্যাওর্টিক ওপেনিং এর সাইজ বড়ও হয় না ছোটও হয় না। তার মানে কি হয়, যে হচ্ছে তোমার অ্যাওর্টিক ওপেনিং এর উপর এর হচ্ছে নো ইফেক্ট, ঠিক আছে। কেন, কারণ এটা ডায়াফ্রামের আউটসাইডে থাকে। তার মানে কি হবে, যখন আমি ইন্সপিরেশন নিব তখন আমার অ্যাওর্টার ভিতর দিয়ে যে ব্লাড ফ্লো, ওই ব্লাড ফ্লোর কোনো ধরনের কোনো ইফেক্ট পড়বে না, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে আমাদের মেজর ওপেনিং। তাহলে মেজর ওপেনিং থেকে কি কি পড়বা বলি। প্রথমে মেজর ওপেনিং এর নাম কি, তারপরে পড়বা মেজর ওপেনিং গুলা কোন কোন ভার্টিব্রাল লেভেলে, ওই যে ভয়েস অফ আমেরিকা দিয়ে মনে রাখবো 8, 10, 12, ঠিক আছে। আচ্ছা, এরপরে পড়বো যে এই যে মেজর ওপেনিং গুলা দিয়ে কি কি পাস করে, এইটাই বলা যায় সবচাইতে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি কোন ওপেনিং এর ইন্সপিরেশনের সময় কি কি ধরনের চেঞ্জ হয়, যেটা বললাম। আচ্ছা, আর হচ্ছে যে লোকেশন, লোকেশন কি তুমি এইখানে যেভাবে লোকেশন আছে একবার রিডিং করে দেখো, বুঝতে পারবা। এভাবে যদি বুঝতে না পারো কোনো সমস্যা নেই, বলবো ভ্যানাক্যাবল ওপেনিং হচ্ছে সেন্ট্রাল টেন্ডনের ভিতর, ইসোফেজাল ওপেনিং হচ্ছে মাসকুলার পার্টের ভিতর, আর অ্যাওর্টিক ওপেনিং হচ্ছে ডায়াফ্রামের পিছনে থাকে, ঠিক আছে। আর এইটা একবার রিডিং দিও, যদি লোকেশন এখানে যেভাবে ওখানে এভাবে বলতে চাও তাহলেও বলতে পারো। তাহলে এটা গেল আমাদের হচ্ছে মেজর ওপেনিং। এবার চলে আসা হচ্ছে যে মাইনর ওপেনিং এ। হ্যাঁ, তাহলে মাইনর ওপেনিং যেটা বললাম এটা হচ্ছে যে আমরা খালি চোখে দেখতে পারি না। এখন মাইনর ওপেনিং অনেকগুলো আছে, হ্যাঁ, অনেক ছোট ছোট ওপেনিং, ছোট ছোট। এখন এই মাইনর ওপেনিং গুলার তোমার কি করা লাগবে, এটা চোখেও দেখা যাবে না, কিছু না, তোমাকে পরীক্ষায় ধরার পসিবিলিটিও খুব কম। যদি ধরো খুব কঠিন প্রশ্ন ধরতে যাচ্ছে তখন হাইয়েস্ট ধরতে পারে, বা আইটেমে ধরে, টার্মে গিয়ে ভাবে ধরেও না। তো মাইনর ওপেনিং গুলার নাম খালি হচ্ছে মুখস্থ করবা, এটা দেখারও কিছু না, ছবিতেও পাবা না, কোথাও পাবা না। তাহলে একটু কষ্ট করে আমাদের নামগুলা মনে রাখতে হবে বা মেমোরাইজ করে রাখতে হবে। তাহলে কি যে আমরা এই ভিতরের কথাবার্তা কিছুই পড়বো না, ঠিক আছে, আমরা খালি নাম হেডলাইন গুলা পড়বো। কিভাবে পড়বো, যে মাইনর ওপেনিং কি কি আছে, প্রথমে বলবা ওপেনিং ফর সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেসেলস, ওপেনিং ফর মাসকুলোফ্রেনিক আর্টারি, এভাবে, ঠিক আছে, যে ওই ওপেনিং দিয়ে কি কি পাস করে। তাহলে কি ওপেনিং ফর তোমার হচ্ছে লোয়ার সাবকোস্টাল নার্ভ বা লোয়ার 5 ইন্টারকোস্টাল নার্ভ, এরকম করে এই যে 7টা ওপেনিং এর নাম একটু হচ্ছে মেমোরাইজ করে রাখতে হবে, ঠিক আছে। এছাড়া এখান থেকে আমাদের পড়ার বা দেখার বা বোঝার বিশেষ কিছু নাই। আচ্ছা, এরপর আমরা একটুখানি আমাদের রিটেনের পড়ার দিকে চলে আসি। রিটেনের পড়াতে আমাদের কি কি আসে, একটা আসে হচ্ছে নার্ভ সাপ্লাই, আরেকটা হচ্ছে আমাদের আর্টারিয়াল সাপ্লাই। লিম্ফেটিক ড্রেনেজ আমরা পড়বো না, লিম্ফেটিক ড্রেনেজ আমাদের লাগে না। আচ্ছা, তাহলে দেখো নার্ভ সাপ্লাই। আচ্ছা, এখন একটা কথা বলি, যে এই যে আমরা কি করি, যে কোনো একটা অর্গান পড়ার সময় অর্গানের প্রথমে পুরা ডিটেলস পড়ি, ওইটার কি কি পার্ট আছে, কেমন কি থাকে না থাকে, তারপর ওই অর্গান রিলেটেড আমাদের কি কি ডিজিজ হইতে পারে ওই ডিজিজগুলো হচ্ছে যে আমরা পড়ি, তাই না। আচ্ছা, এখন তুমি অর্গান এই যে ডায়াফ্রাম রিলেটেড কোনো ডিজিজ বা যে কোনো জিনিস পড়তে গেলেই তুমি একটা টার্ম, একটা ওয়ার্ড পাবা। সেই ওয়ার্ডটা কি, সে ওয়ার্ডটা হচ্ছে ফ্রেনিক। হ্যাঁ, তার মানে কি তুমি তোমার অ্যানাটমি বইয়ে বা যে কোনো বইয়ে যখনই ফ্রেনিক ওয়ার্ডটা দেখবা তখনই বুঝবা এর সাথে ডায়াফ্রামের কোনো রিলেশন আছে। যেরকম কি আমরা ধরো যখন বলি কার্ডিয়াক, এটা শুনলে আমরা বুঝতে পারি হার্ট রিলেটেড কিছু। তারপর যখন আমরা বলি পালমোনারি, শুনলে আমরা বুঝতে পারি কি লাং রিলেটেড কিছু। সিমিলারলি যখনই আমরা শুনবো ফ্রেনিক তখন আমরা বুঝে নিব এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম রিলেটেড সামথিং, ঠিক আছে। তাহলে এখন আমরা ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই পড়তেছি, তাহলে ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই কে দিবে, অবশ্যই ফ্রেনিক নার্ভ। হ্যাঁ, তাহলে আমাদের ফ্রেনিক নার্ভ কয়টা আছে, ফ্রেনিক নার্ভ হচ্ছে যে আছে দুইটা, একটা রাইট ফ্রেনিক নার্ভ, একটা হচ্ছে যে লেফট ফ্রেনিক নার্ভ। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে যেটা
কি পড়ানোর সময় বলছিলাম, মিডিয়াস্ট্রিয়াম সামথিং কোনো একটা টপিক পড়ানোর সময় বলছিলাম যে এইটা যদি ধরো আমাদের হার্ট হয়, হার্টের দুই সাইড দিয়ে আমাদের দুইটা বেনুনির মতো করে নার্ভ হচ্ছে নেমে যায়। হ্যাঁ, এই যে বলছিলাম এটা সারা জীবন মনে রাখতে হবে যে হার্টের দুই সাইড দিয়ে আমাদের বিনুনির মতো করে দুইটা হচ্ছে নার্ভ নেমে যায়। এই দুইটা নার্ভকে আমরা বলি হচ্ছে ফ্রেনিক নার্ভ। ঠিক আছে, তাহলে এই ফ্রেনিক নার্ভ এই যে হার্টের দুই সাইড থেকে নেমে আসে, কেন নেমে আসে? ডায়াফ্রামকে সাপ্লাই দেওয়ার জন্য। তাহলে ডায়াফ্রামকে কে সাপ্লাই দিবে? সাপ্লাই দিবে হচ্ছে যে রাইট অ্যান্ড লেফট ফ্রেনিক নার্ভ। এইটা হচ্ছে যে আমাদের মেন, এটা বলাই লাগবে তোমার। হ্যাঁ, এরপরে যদি পরেরটা বলতে পারো তাহলে তো খুবই ভালো, যে রাইট অ্যান্ড লেফট ফ্রেনিক নার্ভ সাথে কি দিবে? লোয়ার 5 ইন্টারকোস্টাল অ্যান্ড সাবকোস্টাল নার্ভ। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ফ্রেনিক নার্ভ কথাটা হচ্ছে মনে রেখো। আচ্ছা, এখন ফ্রেনিক তুমি ধরো তোমাকে পরীক্ষায় ধরলো যে বা রিটেনে আসলো যে নার্ভ সাপ্লাই লিখো ডায়াফ্রামের, তাহলে তুমি দুইটা নাম লিখলা যে রাইট অ্যান্ড লেফট ফ্রেনিক নার্ভ, লোয়ার 5 ইন্টারকোস্টাল নার্ভ এন্ড সাবকোস্টাল নার্ভ। ভালো কথা। এখন এখান থেকে তোমাকে ভাইভাতে কি কি ধরতে পারে সেটা বলি। আচ্ছা আচ্ছা, মোটর সাপ্লাই আর সেন্সরি সাপ্লাই এই দুইটা জিনিস তো বুঝো বুঝো? মানে জিনিসটা হচ্ছে যে আমি বলি যে ধরো ওই যে আমরা খুব কমন এক্সাম্পল করি যে সাপোজ ধরো আমার হাতের উপরে একটা কি হয়েছে? মশা বসছে। তাহলে এই যে মশাটা বসে মশাটা আমাকে কামড় দিছে, এই যে কামড় দিছে এই যে আমার ইনফরমেশনটা এইটা যখন আমার ব্রেনে যাবে এইটাকে আমরা বলি হচ্ছে সেন্সরি সাপ্লাই, মানে সেন্সরি নার্ভ। ঠিক আছে, সেন্সরি মানে কি? যে সেন্স, যে মশা বসছে এই সেন্সটা আমার ব্রেনে পাঠাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সেন্সরি নার্ভ বা সেন্সরি সাপ্লাই। আর মোটর সাপ্লাই মানে কি? এই যে আমার ব্রেনে গেল, ব্রেনে যাওয়ার পর আমি ধরো ডান হাতে মশা বসছে, আমি বাম হাত দিয়ে ডান হাতের উপর একটা চড় দিলাম, তাহলে কি আমার বাম হাতের মাসেলের মুভমেন্ট হয়েছে না? তাহলে এই যে মুভমেন্টটা হয়েছে, মুভ করতে যে হেল্প করতেছে ওইটা হচ্ছে যে আমার মোটর সাপ্লাই। তাহলে মুভ করতে হেল্প করে মোটর সাপ্লাই, আর ব্রেনে সেন্স পাঠায় হচ্ছে সেন্সরি সাপ্লাই। ঠিক আছে, আচ্ছা এখন কি হয় যে আমাদের এই সেন্সরি সাপ্লাই পাঠানোর জন্য, মানে সেন্সরি সাপ্লাই দেওয়ার জন্য আলাদা নার্ভ থাকে, আবার মোটর সাপ্লাই দেওয়ার জন্য হচ্ছে যে আলাদা নার্ভ থাকে। হ্যাঁ, এরকম দেখবা বিভিন্ন নার্ভ, মানে অ্যানাটমিতে যত নার্ভ পড়তে যাবা নার্ভের একটা আলাদা কার্ডই আছে, মানে আমাদের যে লাস্ট কার্ড ওখানে শুধু আমরা নার্ভ নিয়েই পড়ি। নার্ভ একটা মানে ভাইটাল একটা হিউজ টপিক। ঠিক আছে, তো তখন পড়বা এরকম যে হচ্ছে কি হয় যে যে কোনো নার্ভ পড়তে গেলে বলবে যে এই নার্ভটা হচ্ছে মোটর নার্ভ, এই নার্ভটা হচ্ছে সেন্সরি নার্ভ, এরকম বলবে। ঠিক আছে, আচ্ছা এখন এই মোটর নার্ভ বা সেন্সরি নার্ভের বাইরে আরেক ধরনের নার্ভ থাকে যেটাকে আমরা বলি মিক্সড নার্ভ। হ্যাঁ, কি বলি? বলি হচ্ছে যে মিক্সড নার্ভ। মিক্সড নার্ভ মানে কি? যে একই নার্ভ কিন্তু কোনো কোনো সময় মোটর অ্যাক্টিভিটি দেখায়, কোনো কোনো সময় সেন্সরি অ্যাক্টিভিটি দেখায়। মানে ধরো আমি দুইটা কাজই করতে পারি এরকম, তাহলে আমি হচ্ছে মিক্সড নার্ভ। তাহলে কি যেই নার্ভ হচ্ছে আমার বোথ মোটর সাপ্লাই সেন্সরি সাপ্লাই দুই ধরনের সাপ্লাই দেয় সেইটাকে আমরা বলি মিক্সড নার্ভ। তাহলে ফ্রেনিক নার্ভ আমাদের কোন ধরনের নার্ভ? ফ্রেনিক নার্ভ হচ্ছে আমাদের মিক্সড নার্ভ। ও মোটর সাপ্লাইও দিতে পারে, ও হচ্ছে সেন্সরি সাপ্লাইও দিতে পারে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা সবাইকে ধরে না, যারা একটু ভালো পারে তাদেরকে ধরে, সেটা হচ্ছে যে এই যে আমরা বললাম যে আমাদের কি বলে ডায়াফ্রামকে সাপ্লাই দেয় হচ্ছে ফ্রেনিক নার্ভ। হ্যাঁ, তো ফ্রেনিক কোন কোন ফ্রেনিক? একটা হচ্ছে রাইট ফ্রেনিক, একটা হচ্ছে লেফট ফ্রেনিক। হ্যাঁ, এবার তোমাকে ধরবে যে রাইট ফ্রেনিক কতটুকুকে সাপ্লাই দিবে, মানে ডায়াফ্রামের কোন পোর্শনটুকুকে সাপ্লাই দিবে, আর লেফট ফ্রেনিক কোন পোর্শনটুকুকে সাপ্লাই দিবে। এখন এইটাকে আমরা কিভাবে ভাগ করি? এই যে আমাদের ইসোফেজিয়াল ওপেনিং ছিল, ইসোফেজিয়াল ওপেনিং এর দুইটা মানে ধরো সাইড, একটা এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে যে লেফট সাইড, তাই না? এখন এই ইসোফেজিয়াল ওপেনিং এর এই যে রাইট যে সাইডটা, যে রাইট একদম যে পয়েন্টটা, এই পয়েন্ট বরাবর আমি যদি একটা দাগ টানি, দাগটা সোজা হইলো না যদিও, আচ্ছা ধরে নাও সোজা হইছে, এরকম দাগ যদি আমি টানি, টেনে যদি আমি ডায়াফ্রামকে দুইটা খণ্ডে ভাগ করি, তাহলে এইটুকু অংশকে সাপ্লাই দিবে, মানে এর রাইট পোর্শনটুকুকে সাপ্লাই দিবে রাইট ফ্রেনিক নার্ভ, আর লেফট এই অংশটুকুকে সাপ্লাই দিবে হচ্ছে লেফট ফ্রেনিক নার্ভ। আচ্ছা তাহলে এখন এইটা কমন সেন্স দিয়ে বলা যায় যে তাহলে আমার রাইট ফ্রেনিক নার্ভ আর লেফট ফ্রেনিক নার্ভের মধ্যে কার সাপ্লাই এরিয়া বেশি? অবশ্যই রাইট ফ্রেনিক নার্ভের, তাই না? কারণ কি এই ওপেনিংটা তো আমার একদম মিড লাইনে নাই, এটা একটু আমার কিন্তু এই যে ডান সাইডে সরে আছে, মানে এই সাইডে সরে আছে। ঠিক আছে, তার মানে কি হবে যে আমার যদি আমি রাইট মার্জিন বরাবর হচ্ছে ভাগ করি, তাহলে আমার রাইট মার্জিন বরাবর সাপ্লাই দিবে হচ্ছে যে মানে রাইট ফ্রেনিক নার্ভ, আর লেফট মার্জিন বরাবর সাপ্লাই দিবে হচ্ছে যে লেফট ফ্রেনিক নার্ভ। তার মানে কার সাপ্লাই এরিয়া বেশি? রাইট ফ্রেনিক নার্ভের সাপ্লাই এরিয়া বেশি। ঠিক আছে, আচ্ছা এখন আসো তাহলে দেখো এই যে বলছে কি হয় যে লেফট ফ্রেনিক নার্ভ কোন পর্যন্ত সাপ্লাই দেয়? এই যে আমার ডায়াফ্রামের লেফট হাফকে সাপ্লাই দেয়। এই লেফট হাফ মানে কি? যে লেফট মার্জিন অফ দ্য ইসোফেজিয়াল ওপেনিং পর্যন্ত। আর যেটা আমার রাইট ফ্রেনিক নার্ভ ছিল ওটা কোথায় সাপ্লাই দিবে? আমার রাইট মার্জিন অফ দ্য ইসোফেজিয়াল ওপেনিং পর্যন্ত।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা কি আমরা পড়লাম ফ্রেনিক নার্ভের মোটর সাপ্লাই পড়লাম। তাহলে ফ্রেনিক নার্ভ তো মিক্সড নার্ভ, তার মানে কি ওর সেন্সরি সাপ্লাই আছে। তাহলে ও সেন্সরি সাপ্লাই কোথায় দিবে, দিবে হচ্ছে যে সেন্ট্রাল টেন্ডনে। ঠিক আছে, এটা মনে রাখবা। ফ্রেনিক নার্ভের তোমার হচ্ছে যে সেন্সরি সাপ্লাই কোথায়, সেন্ট্রাল টেন্ডনে। তাহলে দেখো বাকি যে পেরিফেরাল পোর্শন ছিল, পেরিফেরাল পোর্শনে সেন্সরি সাপ্লাই কে দিবে, ওই যে বি নাম্বারটা, এই যে আমাদের যে ইন্টারকোস্টাল নার্ভগুলো ছিল, লোয়ার 5 ইন্টারকোস্টাল আর সাবকোস্টাল নার্ভ, ওইটা হচ্ছে পেরিফেরাল পার্টে সেন্সরি সাপ্লাই। তাহলে এটা মনে রাখবা। এখান থেকে খালি তোমার বোঝার জিনিস হচ্ছে যে রাইট ফ্রেনিক নার্ভের সাপ্লাই এরিয়া কতটুকু, লেফট ফ্রেনিক নার্ভের সাপ্লাই এরিয়া কতটুকু। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসা হচ্ছে আর্টারি সাপ্লাই। আচ্ছা, আর্টারি সাপ্লাইয়ের জন্য আগে আর্টারিগুলো কে কার ব্রাঞ্চ, এটা মনে রাখতে পারলে তুমি সুন্দর করে মনে রাখতে পারবে। ঠিক আছে, তাহলে একটু আমরা একটু ছবি আঁকাই। দেখো এইটা যদি আমাদের ডায়াফ্রাম হয়, ধরে নিলাম এইটা, এই জায়গায় আছে হচ্ছে যে আমাদের অ্যাওর্টিক ওপেনিং। হ্যাঁ, যে তিনটা ওপেনিং এর মধ্যে এখানে আছে হচ্ছে আমাদের অ্যাওর্টিক ওপেনিং। এখন ধরো এইখানে আছে হচ্ছে যে আমাদের হার্ট, হার্ট থেকে কি উঠে, উঠে হচ্ছে যে অ্যাওটা, অ্যাওটা কি হয়, আর্চ অফ অ্যাওটা, আর্চ যেখানে শেষ হয় সেখান থেকে হয় হচ্ছে যে ডিসেন্ডিং অ্যাওটা, ডিসেন্ডিং অ্যাওটা কি হয়, এই অ্যাওটিক ওপেনিং দিয়ে পাস করে। তাহলে যেই মোমেন্টে আমার ডিসেন্ডিং অ্যাওটা এই অ্যাওটিক ওপেনিংকে পাস করলো, তখন ওর নাম হয়ে যায় হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওটা। তাহলে এখানে আমরা কয়টা ভাগ পাইলাম, এইটুকু হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অ্যাওটা, এইটুকু হচ্ছে যে আর্চ অফ অ্যাওটা, আর্চ অফ অ্যাওটার পরেরটুকু হচ্ছে ডিসেন্ডিং অ্যাওটা, ডিসেন্ডিং অ্যাওটা যখন আমার ডায়াফ্রামকে ক্রস করে তখন নিচে নেমে আসলে ওর নাম হয়ে যায় অ্যাবডোমিনাল অ্যাওটা। ঠিক আছে, ওই যে ইসোফেজাল ওপেনিং মতো, যে যে ডায়াফ্রামের উপরের অংশটুকু ইসোফেগাস, নিচের অংশটুকু স্টমাক, এইটাও হচ্ছে ওই রকম। ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে আর্টারি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমার দুইটা ফ্রেনিক, বুঝিনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এতটুকুই থাক, কঠিন হয়ে যাবে এরপর আগাইলে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু পড়ে আর বেশি নাই, আর হচ্ছে যে 1.5 পেজ মতো আছে, এটা তাহলে আমরা কালকে শেষ করবো। ঠিক আছে, তারপর এমব্রিওলজি হিস্টোলজি যেটা পড়তে চাও সেটা হচ্ছে আগাবো। আচ্ছা ঠিক আছে।